বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 22। শুরুতেই প্রথমে দেখা যায় মাহুর দেখা করতে এসেছে জেলালের সাথে। উদ্বিগ্ন হয়ে বসে আছে মাহুরের সাথে কথা বলার জন্য তার আসল পরিচয় নিয়ে। মাহুর এসেই জেলালকে জিজ্ঞেস করে সব কি ঠিক আছে, কারোর কোনো সমস্যা হয়নি তো? বলে না, সব ঠিক নেই, তার নিজেকে নিয়ে একটা সমস্যা হয়েছে। মাহুর বলে তাকে অপেক্ষা না করিয়ে তাকে সঠিকভাবে সব কথাগুলো বলতে তার ভয় লাগছে। জেলাল বলে তার ভয় পাওয়ার কিছুই হয়নি, সমস্যাটা মাহুরকে নিয়ে নয়, জেলালকে নিয়ে। জেলাল বলে এটা কি কোনোদিন হয়, কেউ কারোর কোনোদিন পরিচয় ছাড়া বাঁচতে পারে? কেউ কি সে নিজে সেটা জানে না অথচ একজনকে ভালোবাসে? কথাগুলো শুনে বলে সে কি মেহমাত ইঞ্চের বিষয়ে কথা বলতে চাইছে? লাল জানতে চাই এসব সে মাঝখান থেকে কোথা থেকে এলো। জানায় প্রসিকিউটর টোলগা সাহেব তাকে এই বিষয়ে জানিয়েছে, আজকে সে মেহমাত ইঞ্চের বিষয়ে খোলাসা করবে। মাহুরও প্রসিকিউটরের কাছেই যাচ্ছে। লাল বলে সে এসবের মাঝখানে কোথা থেকে চলে এলো, আর মাহুর এইসব বিষয়ে আসল পরিচয় জানতে পারলে কি করবে? বলে এটা কি কোনো প্রশ্ন হলো তাকে করার মতো? তার জন্য তার ভাই মরতে যাচ্ছিল, তাদের উপর এত চাপ পড়েছিল, ঠিক পরিবার শেষ হয়ে গেছে। জানলে এটা মিথ্যে কথা, মেহমাত ইঞ্চি কিছুই করেনি। জানতে চায় তাহলে সত্যিটা কি। এদিকে দেখায় ইন্টেলিজেন্সের ফাইল নিয়ে মেহমাত ইঞ্চের পরিচয় বিষয় করে নেভজেত এসেছে প্রসিকিউটর টোলগার কাছে ডেলিভার করতে। টোলগার অফিসে দাঁড়িয়ে একই কথা বলে এবং তাকে ফাইল দিয়ে চলে যায়। এদিকে দেখায় জেলাল আবার জিজ্ঞেস করছে মাহুরকে যদি সবকিছুই মিথ্যে হয়ে থাকে তার সামনে একটা জিনিস সত্যি মাহুরের কাছে, সেটা হলো জেলালের ভালোবাসা মাহুরের প্রতি। জানে এই বিষয় নিয়ে তার কোনোভাবেই কোনো সন্দেহ নেই। জানে না যে সত্যিটা কথাটা সে বলতে চাইছে, এইটা শোনার পর তার হয়তো মনে হতে পারে যে সে মিথ্যে বলছে। জেলাল জানায় মাহুরকে তার ভেতর আর বাইরেটা একদমই এক। সে হলো মারাশি কাহামারা মারাস থেকে, যেই পরিচয়টা আসল তার হওয়া উচিত সে সেটা নয়। কনফিউজ হয়ে তার কাছে জিজ্ঞেস করতে চায় সে কি বলতে চাইছে ঠিক করে এক্সপ্লেন করতে। এদিকে দেখায় প্রসিকিউটর টোলগা নিজের হাতের ফাইল খুলে দেখে নিয়েছে এবং সেখানে পরিচয়পত্র এবং ছবি হিসেবে মেহমাত ইঞ্চের পেয়েছে নেভজেতের। অর্থাৎ ইন্টেলিজেন্স এখানে মেহমাত ইঞ্চে অর্থাৎ জেলালকে বাঁচানোর জন্য নেভজেতকে হাজির করেছে, সেটা লুকিয়ে গিয়ে। যে টোলগা প্রসিকিউটরের রুম থেকে বেরিয়ে এসে নিজের ফোন থেকে টাইপ করে টেক্সট করে মারাশলিকে জানাতে চায় সাথে তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, জেতের কল রিসিভ করতে তাকে। জেতের পেছনই প্রসিকিউটর টোলগা এসে তাকে থামায় মেহমাত ইঞ্চে কথার নামটা নিয়ে। টোলগা নেভজেতকে মেহমাত সম্বোধন করে বলে তাকে তার সাথে অফিসে যেতে, তার সাথে কথা আছে। যে জানায় তাকে 2 মিনিট সময় দিতে, সে একটা কাজ করে যাচ্ছে। টোলগা বলে 2 মিনিট পরে যেন সে কোথাও হারিয়ে না যায়, সোজা অফিসেই আসে। নেভজেত জানায় হ্যাঁ সে সেখানেই যাবে। এদিকে দেখায় মাহুর আর জেলাল কথা বলছে আর তখনই জেলালের ফোনে নেভজেতের ফোন আসে। মাহুরের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়ে নেভজেতের সাথে কথা বলতে যায়। নেভজেত আসল কথা বলে যে ইন্টেলিজেন্স ঠিকই ছবি পাঠিয়েছিল, কিন্তু সে তার সাথে অর্থাৎ জেলাল অর্থাৎ আসলে মেহমাত ইঞ্চের সাথে নেভজেতের নিজের ছবি পাল্টে দিয়েছে। এখন প্রসিকিউটর টোলগা জানতে পারবে যে নেভজেতই হলো মেহমাত ইঞ্চে। লাল অর্থাৎ আসল মেহমাত ইঞ্চে কথাটা শুনে বলে যে সে এরকমটা কেন করলো। যে জানায় এখন কাউকে কিছু বলতে হবে না, তারা দুজন যখন একসাথে দেখা করবে কথা বলবে। জেতের সাথে কথা শেষ হয়ে গেলে জেলাল আবার মাহুরের সাথে কথা বলতে যায় এবং মাহুরের সাথে কথা বলার ইয়েটাই পাল্টে দেয়। সে মাহুরকে মিথ্যে কথা বলে এবং তাকে বিবাহের প্রস্তাব দেয়। তো এখানে তাকে বারবার জিজ্ঞেস করে সে এই কথাটা তো নিশ্চয়ই বলতে চাচ্ছিল না, সে আসল কথাটা কি বলতে চাচ্ছিল তাকে বলুক। জেলাল তাকে বারবার বলে না, সে তাকে এই কথাটাই বলতে চাচ্ছিল। কনফিউজ থাকা সে বলে সেই কথাগুলো পরে ভেবে দেখবে, সে এখন বাড়ি যেতে চায় আর বলে সে সেখান থেকে চলে যায়। প্রসিকিউটরের অফিসে প্রসিকিউটর টোলগা নেভজেতকে ক্রমাগত প্রশ্ন করতে থাকে মেহমাত ইঞ্চে হিসেবে। জিজ্ঞেস করতে থাকে তাকে সে মারা গেছে এরকম কথা কেন রটানো হয়েছে যখন সে বেঁচে আছে। তার উপর অনেক মার্ডারের চার্জেস আছে। যে জানায় মার্ডারের চার্জেস গুলো এগুলো মিথ্যে কথা, কোনো ব্যক্তি তাকে মারতে চায় এটা সত্যি কথা, আর একটা অপারেশন চলছিল, কিন্তু ইন্টেলিজেন্সের কাজ করে সে তাকে তাই সব কথা বলতে পারবে না। তো তাকে মৃত ঘোষণা ইন্টেলিজেন্সের তরফ থেকে এই জন্যই করা হয়েছিল যাতে তাকে বাঁচিয়ে রাখা যায়। তো এই কথাগুলো বলার পর প্রসিকিউটর থেকে পারমিশন চায় যে সে কি এবার যেতে পারে না, বলে না তাকে বসতে তার সাথে কথা আছে। যে তার প্রসিকিউটর পাশাপাশি বসে। প্রসিকিউটর আবার তাকে যা প্রশ্নগুলো করেছিল সেগুলোই করে, যে তাকে সেগুলোর একই উত্তর দেয়। এটাও বলে তার যদি বিশ্বাস না হয় সে তার সুপিরিয়রের সাথে কথা। সে দেখানো হতে থাকে স্ক্র্যাপ ডিলারের সাথে বসে সাবাস কথা বলছে। স্ক্র্যাপ ডিলার বলতে থাকে সাবাসকে তাহলে প্রসিকিউটরের থেকে ফাইল পাওয়া যায়নি, ফাইলটা এখন প্রসিকিউটরেরই কাছে, অর্থাৎ মেহমাত ইঞ্চের বিষয়ে আমরা কিছুই জানতে পারবো না এখন। বাস বলে আপাতত এই পরিস্থিতি উপস্থিত। ডিলার জানতে চায় তাহলে এখন কি হবে। বাস জানায় প্রসিকিউটর যখন জানতে পেরেছে মেহমাত ইঞ্চেকে, তারাও ঠিকই জানতে পারবে একসময়। স্ক্র্যাপ ডিলার সাবাসের থেকে জানতে চায় তাহলে ফাইলটা কি করে জানা হবে। বলে তাকে অন্য কিছু ভাবতে হবে,
হবে, কিন্তু যতক্ষণ প্রসিকিউটর থাকবে সে ইনভেস্টিগেট করে তাদের দিকেও কিন্তু হাত বাড়াবে। ডিলার বলে তাহলে প্রসিকিউটর টোলগাকে সরিয়ে দেওয়া হোক। তারা শুনেই সাবাস উঠে প্রসিকিউটরকে মারার জন্য যেতে গেলে ডিলার বলে বসে আরে সে তো মজা করছে, সে এমন কিছু বলেনি। ডিলার এখানে একজন এমন ব্যক্তি যে কখনো চালানো কাটেনি গাড়ির জন্য। প্রসিকিউটরকে মারলে অন্য প্রসিকিউটর, পুলিশ, পুরো স্টেট তার পেছনে পড়ে যাবে। ডিলার এই বিষয়টা কোনোভাবেই চায় না। স্ক্র্যাপ ডিলার নিজেরই প্ল্যান শেয়ার করে সাবাসকে বলে সে অন্য পথে দেখতেই পারে, কিডন্যাপিং, থ্রেট, ব্ল্যাকমেল করে। সে বলে সে বুঝতে পেরেছে সে কি বলতে চাইছে, সে পথেই চলবে। এদিকে প্রসিকিউটরের অফিসে দেখায় টোলগা আর নেভজেত কথা বলছে। টোলগা বলে সে কি অপারেশন চলেছে বা কি হয়েছে সে কিছুই জানে না, সে সোজাসুজি প্রশ্নের উত্তর চাইছে। কারণ এখানে একজন প্রসিকিউটর তার আগে মারা গেছে এবং দুজন মানুষ খুব খারাপভাবে মৃত হয়েছে। কোনো বাচ্চাদের খেলা চলছে না এখানে। পুরো নেভজেত জানায় সে একটা অপারেশনের জন্য অ্যাসাইন করা হয়েছিল তাকে, সে সেই অপারেশনে ব্যর্থ। পরের ঘটনা যা ঘটেছে তার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। বলে তাহলে এসবের জন্য কে দায়ী? উত্তরে নেভজেত বলে সে এইসব বিষয় কিছুই জানে না, এ যদি জানতো তাহলে এতক্ষণে ফাইল ক্লোজ হয়ে যেত। নেভজেত প্রসিকিউটরের কাছ থেকে যাওয়ার বিদায় নেওয়ার অনুমতি চায়। তা জানায় শুধুমাত্র এখনের জন্য তারা আবার সাক্ষাৎ করবে। এদিকে আবার স্ক্র্যাপ ডিলার সাবাসকে নিজের চুরি করা পায়রা দেখিয়ে বলতে থাকে পায়রাগুলো কত সুন্দর, দেখো এগুলোকে আমি চুরি করে এনেছি কারণ এদের মালিকরা তাকে দিতে চাইছিল। পায়রার জন্য তো আমি মালিকদের মেরে দিতে পারতাম না, তাই চুরি করেছি। বলে তারা অনেক কাজ আছে, তাদের মেহমেত ইনচেকে খুঁজতে হবে, সে তাকে এইসব স্টুপিড জিনিস কেন দেখাচ্ছে। ডিলার বলে তারা তো মেজাজ, সে এত রেগে থাকে, সে কোনো মানুষ পছন্দ করে না, তাই সে ভাবলো একটু পশু পাখিদের দেখা, হয়তো যদি পছন্দ করে সে। ডিলার জানতে চায় সাবাসের থেকে যে প্রসিকিউটরের কাছে কি মেহমেত ইনচে অ্যারেস্ট হয়েছে। বলে না, যদি অ্যারেস্ট হতো তাহলে তারা জানতে পারত। ডিলার বলে তাড়াহুড়ো করার কিছুই নেই, যে ছবি আর অ্যাড্রেস পেয়ে গেলে তারা সেই লোকটাকেও খুঁজে পেয়ে যাবে। বাসের এইসব কথাগুলো বোকা বোকা আর বোরিং লাগলে সে সেখান থেকে চলে যায়। দিকে আবার দেখায় নেভজেত প্রসিকিউটরের কোর্ট হাউস থেকে বেরোনোর সময় সে হিলালকে কল করে বসে। হিলালকে কল করে জিজ্ঞেস করে সে যে ফাইলটা তাকে দিতে বলেছিল সেটা যে তার কমান্ডারের, সে সেই বিষয়ে তাকে বলেনি কেন। হিলাল জানে এখন কি সে তার বসকে প্রশ্ন করবে, তার অর্ডার ফলো করবেন, ডিউটিটা তাকে দেওয়া হয়েছে সেটা কি সে কোনোভাবেই করবে না। বলে তা কখনই না, ডিউটি হলো আগে, ডিউটি সে যদি আগে জানতে পারতো তাহলে ভালো হতো। হিলাল জানতে চায় সে আগে জানতে পারলে কি করে নিত। সে জানায় সে ফাইল ডেলিভার করে দিয়েছে। জানতে চায় হিলাল এখন কোথায় আছে। উত্তরে হিলাল জানায় এখন আবার প্রসিকিউটরের সাথে দেখা করতেই আসছে কোর্ট হাউসে, সে রাস্তাতেই আছে। হিলাল নেভজেতের সাথে কথা বলার জন্য তাকে তার গাড়িতে ডেকে নেয়। তারপর জিজ্ঞেস করে নেভজেতকে যে কি হয়েছে, সে কি ফাইল ঠিকঠাক ডেলিভার করতে পেরেছে। জানায় সে ফাইল তো ডেলিভার করে দিয়েছে কিন্তু তার ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ কমান্ডারের জায়গায় এখন সে হলো মেহমেত ইনচে। চমকে বলে সেই কাজগুলো কি করে করতে পারে। ফাইলটা গেছিল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সি থেকে। ছোট একটা ভুল বোঝাবুঝির জন্য প্রসিকিউটর টোলগা ইন্টেলিজেন্সের বিরুদ্ধে চার্জেস নিতে পারে সেটা তো সে ভালো মতোই জানে। যে সাফ ভাষায় জানিয়ে দেয় যে তার কমান্ডার তাকে বহুবার জীবন বাঁচিয়েছে, আর জীবন তার কমান্ডারের কাছে ঋণী, সে তাকে বাঁচানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারে। নেভজেতকে মারাশলি কল করে বসে জিজ্ঞেস করে সে এই কাজগুলো কেন করেছে। তো প্রসিকিউটর তার পেছনে পড়ে যাবে, সে তো নিজের ক্ষতি করে ফেলছে। এই বিষয়ে কি হিলাল জানে? বলে হিলাল এখন তার সামনেই আছে, তার সাথে বসে। বলে তার সাথে এক জায়গায় দেখা করতে, সে তাকে লোকেশন পাঠাচ্ছে, তাদের সাথে একসাথে কথা বলা প্রয়োজন। তিনজনে একসাথে এক জায়গায় দেখা করতে এলে হিলাল জিজ্ঞেস করে বসে নেভজেতকে সেই কাজটা কেন করেছে। নেভজেত বলে কারণ তার পেছনে সাবাস এবং স্ক্র্যাপ ডিলার দুজনেই পড়ে আছে। আসল মেহমেত ইনচে অর্থাৎ জেলার যাতে তাদের ধরতে পারে, তাই সে তাদের মাইন্ড ডাইভার্ট করে দিয়েছে নিজের উপর নিয়ে। বলে এতে সে নিজের সমস্যা বেশি বাড়িয়ে দিয়েছে। এই মিথ্যে ইনফরমেশন শেয়ার করার জন্য তারা সকলে অ্যারেস্ট হতে পারে, তাদের সকলের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। হিলাল বলে যে সে যে করেই হোক জেলিশকে যে মারতে চেয়েছিল, সরাতে চেয়েছিল, আর মেহমেত ইনচে অর্থাৎ তাকে যে সরাতে চাইছে তাদের মুখ সে দেখেই ছাড়বে না, শেষ দেখে সে ছাড়বে না। হিলাল জানিয়ে দেয়, বলে তাহলে তাদের কথাগুলো সব ইউজলেস, আর তাদের যদি কিছু হয় তাহলে জেলিশকে কে দেখবে। হিলাল জানিয়ে দেয় হিলালকে তাদের দুজনের যদি কিছু হয় তাহলে জেলিশের দায়িত্ব থাকবে নেভজেতের ওপর। হিলাল সাফ জানিয়ে দেয় তাদের দুজনকে তাকে এসবের মধ্যে যেন ইনভলভ না করে। হিলাল তাকে আশ্বাসন দিয়ে বলে চিন্তা না করতে, তারা সবকিছু ঘেটে ফেলবে না ঠিকই। হিলাল এখান থেকে চলে যাওয়ার পর জেলাল নেভজেতকে বলে যে তাকে বাড়ি যেতে এবং সেফ থাকতে, কেয়ারফুল থাকতে। মেহমেত ইনচের বিষয় জানার পর অর্থাৎ নেভজেত যে ভুল করেছে, ফরমেশন পাল্টে দিয়ে নিজের সাথে, সেই বিষয়ে জানার পর এবার নেভজেতের উপর হামলা করবে, তাকে সচেতন থাকতে। জেলালের কাছে ফুয়াতের ফোন আসে। ফুয়াত কল করে জানতে চায় যে সে মাহুরের সাথে তার আসল পরিচয় নিয়ে কথা বলেছে কি। জেলাল জানায় না, সে বলে উঠতে পারেনি, যখন ঠিক সময় হবে সে তাকে ঠিকই জানিয়ে দেবে। এদিকে আবার দেখায় মাহুর কোর্ট হাউসে প্রসিকিউটর টোলগার সাথে দেখা করতে এসেছে মেহমেত ইনচের আসল
আসল পরিচয় জানার বিষয়। টোলগা তাকে প্রমিস করেছিল যে মেহমেদ ইনচের বিষয় সে তাকে জানাবে। মেহমেদ ইনচের জন্যই মাহুরের পুরো পরিবার শেষ হয়ে গেছে, এটাই মাহুরের ধারণা। ও টোলগার মুখোমুখি হয়ে জানতে চায় যে মেহমেদ ইনচের পরিচয় সম্বন্ধে। টোলগা তাকে সরাসরি জানিয়ে যায় বিষয়টা কনফিডেন্সিয়াল, ইন্টেলিজেন্সের থেকে এসছে, সে তাকে কোনো ইনফরমেশন দিতে পারবে না। ওর বলে এই বিষয়ে তো সে জানতোই, সে তাকে তো এই বিষয়ে আগে কথাই হয়েছে, তো সে তো তাকে এটাও সত্যি যে কথা দিয়েছিল সে তার পরিচয়ের বিষয়ে জানাবে। সে এটাও ভেবেছিল তার বন্ধু হিসেবে টোলগা তাকে সাহায্য করবে। সে জানায় আইনের বিষয়ে তার হাত এখানেও বাঁধা, সে তাকে বলতে পারে না। ও শেষবারের মতো জানতে চায় ঠিক আছে তাকে শুধু এটুকু জানিয়ে দিতে মেহমেদ ইনচে বেঁচে আছে না মৃত। তাকে বলে সে খুব ভীষণই দুঃখিত, সে বলতে পারবে না। তারপর মাহু সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় স্ক্রাপ ডিলার সাবাসকে একটা প্ল্যান বলেছে, এটা হলো স্ক্রাপ ডিলারের সাথী কাদের, যে তার সাথে সবসময় থাকে, সাথে কিছু দিয়ে স্ক্রাপ ডিলার তাকে পাঠিয়েছে প্রসিকিউটর টোলগার কাছে, তার দিকটা দেখে নেবে। তার কাছে সমস্ত প্ল্যান শুনে বলে এভাবে চলতে থাকলে এক সপ্তাহের মধ্যে সব সমস্যাই শেষ হয়ে যাবে। এদিকে স্ক্রাপ ডিলারের থেকে বিদায় নিতে চাইলে স্ক্রাপ ডিলার তাকে থামিয়ে বলে এত পরিশ্রম করছে, সে অন্তত এটুকু আশা করবে যাতে বিকেলের খবরে সে এইটুকু না শুনতে পায় যাতে প্রসিকিউটর টোলগা মারা গেছে। বলে সে কথা দিতে পারছে না সে কি করবে। দেখায় স্ক্রাপ ডিলারের ব্যক্তি কাদের সে কাজটা করে দিয়েছে, একটি টাইম বুম নিয়ে সেটা ফিট করে দিয়েছে টোলগার গাড়িতে, সেটার একটা ভিডিও করে নিয়েছে। ওর কোর্ট হাউস থেকে বেরোতে থাকলে তার পেছনে টোলগা এসে বলে সে তার উপর এভাবে রেগে থাকতে পারে না, তো তার কাজটা জানে। বলে সে কোনোভাবেই রেগে নেই, সে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। বলে ঠিক আছে সে মাহুর যেখানে কাজের জন্য যেতে চাইছে যেতে চাক, অ্যাটলিস্ট সে তাকে ড্রপ করে দিতে চায়। পুরো তার কথায় রাজি হয়ে যায় এবং টোলগার সাথে তার গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বোম ফিট করা আছে। ঠিক দেখায় গাড়িতে করে সাবাস আর সুয়াদ যাচ্ছে। সেই বোনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিলে সেটা দেখে বলে সবুজ বাটনটা বোম ব্লাস্ট করবে আর রেড বাটনটা ক্যান্সেল করে দেবে। জানতে চায় সুয়াতের কাছে তাদের সাথে প্রসিকিউটর টোলগার গাড়ির দূরত্ব কতক্ষণ ব্লাস্ট হবে সে সেটা নিজের চোখে দেখতে চায়। বলে আর কিছু 100 কিলোমিটার দূরে আছে। স্ক্রাপ ডিলারের ব্যক্তি কাদেরও কল করে সাবাসকে জানিয়ে দেয় যে সে তার কাজ করে দিয়েছে। প্রসিকিউটর টোলগা একা নেই, তার সাথে একজন মহিলা আছে। এদের বর্ণনা শুনে বুঝতে পারে সাবাস সেটা মাহুর। এদিকে দেখায় জেলাল কথা বলছে ফুয়াদের সাথে, তাকে বলে দিয়েছে যে সে মাহুরকে সত্যি কথাটা তার আসল পরিচয় দেয়নি, তাকে বিবাহের প্রস্তাবও দিয়ে এসেছে কনফিউশন ক্লিয়ার করতে। ভালো কোনোভাবে পরিস্থিতিটাকে সামলাতে। জানায় যে জেলাল এবং মেহমেদ ইনচে একজনই মানুষ, যত তাড়াতাড়ি মাহুরকে এই বিষয়টা ক্লিয়ার করবে তত তাড়াতাড়ি মঙ্গল, নহলে সে ডুবতেই থাকবে। এটাও জানায় নেভজেদ কি কাজ করেছে, সে মেহমেদ ইনচে অর্থাৎ জেলালের ছবির জায়গায় নিজের ছবি রিপ্লেস করে দিয়েছে। জানায় খুব তাড়াতাড়ি পথ শেষ হয়ে আসছে, তাদের এবার তাড়াতাড়ি কাজ গোছাতে থাকতে হবে। জানায় খুবই ভালো হতো যদি মেহমেদ ইনচের থেকে সে মুক্তি পেয়ে যেত। কথাটা শুনে বলে সে আনইনটেনশনালি কথাটা কিন্তু বলেন, খুব মাথা ঠান্ডা করে থাকতে হবে, এখন এই গল্পের শুরুটাই তার থেকে হয়েছে, নীতিটাও তাকেই টানতে হবে। জেলাল যেন নিজের কোনো ক্ষতি করার কথা না ভাবে, জেলালকে এই জিনিসগুলোর সাথে ডিল করতে থাকতেই হবে শেষ পর্যন্ত। বলে সে আশা করছে জেলালকে সে বোঝাতে পেরেছে। জেলাল অর্থাৎ মেহমেদ ইনচে বলে হ্যাঁ সে বুঝতে পেরেছে। ওর সাথে গাড়ি করে যেতে যেতে টোলগা কথা বলতে থাকে নীরবতা ভঙ্গ করার জন্য মাহুরের। জানতে চায় হামিয়ের তার মাসি কেমন আছে। মাহুর জানায় সে ঠিকই আছে। টোলগা জেলালের বিষয়ে জানতে চেয়ে বলে সে কেমন আছে, তার সাথে কি সে এখনো দেখা করে। ও জানায় হ্যাঁ টাইম টু টাইম দেখা সাক্ষাৎ হতে থাকে। বলে সে এখনো খুব অবাক মানুষটা এতগুলো খুনের সাথে জড়িত এবং বিশেষত তার বাবার ভাইয়ের খুনের বিষয়ে সে অভিযুক্ত, খাটা আসামি, একবার জেলেও গেছিল, ওকে সে এখনো বিশ্বাস করে। সুয়াত কল করে প্রসিকিউটর টোলগাকে ধমকি দিতে থাকে যে তাদের গাড়ির মধ্যে বোম ফিট করে দিয়েছে এবং রিমোট কন্ট্রোল তাদের হাতে আছে, সে যদি তাদের কথা মতো না চলে মেহমেদ ইনচের ফাইল তাদের না দেয় তাহলে মাহুর আর তাকে গাড়ি শুদ্ধ উড়িয়ে দেবে তারা। এদিকে তিত হয়ে পড়ে মাহুর তার মুখ দেখে বারবার জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কে এত অস্থির কেন দেখাচ্ছে। মাহুরকে জানায় তাকে চিন্তা না করতে, সে পুলিশের সাথে কথা বলছে কারণ কিছু ব্যক্তিরা তাদের ফলো করছে। ও জিজ্ঞাসা করে তাহলে সে তাকে এই কথাটা এতক্ষণে কেন বলে। টোলগা বলে সে চায়নি মাহুর কোনোভাবে প্যানিক করুক, একটু ধৈর্য ধরতে, সে সব ঠিক করে দেবে। টোলগা গাড়ি করে গিয়ে সাবাস আর তাদের লোকেদের বলার জায়গায় মেহমেদ ইনচের ফাইলটা দিয়ে আসে, সেখান থেকে বেরিয়ে পড়ে। সাবাসের একজন লোক গাড়ি থেকে বেরিয়ে সেই ফাইলটা নিয়ে সাবাস আর সুয়াদকে দিয়ে দেয়। ফাইল পেয়ে যাওয়ার পর সুয়াদকে দেখে জিজ্ঞেস করে গ্রিন বাটনটাই এক্সপ্লোর করবে তো। বলে হ্যাঁ। তখনই সে অর্থাৎ সাবাস বাটন প্রেস করে দেয়। ভাই প্রসিকিউটর সাহেব বলে কানেক্ট হওয়াতে কথাটা শুনতে পেয়ে সে মাহুরকে জড়িয়ে ধরে ভয় পেয়ে যায়, গাড়িও থামিয়ে দেয়। স্ক্রাপ ডিলারের আড্ডায় দেখাতে থাকে স্ক্রাপ ডিলার কথা বলছে তার লোক কাদিরের সাথে। ডিলার জানতে চায় কাদিরের থেকে যে সে
রিমোট কন্ট্রোলটা পাল্টে দিয়েছিল, এরকমটা সে করতে বলেছে। সাবাসের উপর তার একরত্তি ভরসা নেই, সে মেরেই ফেলতো। জানায় হ্যাঁ সে পাল্টে দিয়েছে। সত্যি কথা বলতে কাদির জানায় তারও ভয় লাগে সাবাসকে, সে একটা ম্যানিয়া। কাদিরকেও ভয় দেখানোর চেষ্টা করেছে। ডিলার হেসে বলে তার সাবাসের মতো ব্যক্তিকে খুবই ভালো লাগে, কালো ছাতা, মাথায় টুপি, কালো চোখে সানগ্লাস। হ্যাঁ এটা মানতেই হবে, সে ক্রেজি। ডিলার আবার জানায় কাদেরকে যে প্রসিকিউটর টোলগা তাদের বিষয়ে সব ফাইল জোগাড় করছে, বিষয়টা থামানো দরকার, নাহলে তারাও সেই ফাইলের তলায় চাপা পড়ে যাবে। এদিকে সাবাস রিমোট কন্ট্রোলের বাটন প্রেস করতে থাকে। এক্সপ্লোর না হলে সে বলে স্ক্রাপ ডিলারের ফালতু রিমোট কন্ট্রোল। সে সুয়াতের কাছ থেকে ফাইল চেয়ে দেখতে চায় যে আসল মুখশ্রীটা কার। মেহমত ইনচে সাথে ফাইল নিয়ে নেবজেতের ছবি দেখে বলে রিডিকুলাস। এদিকে গাড়িতে মাহুর জিজ্ঞেস করতে থাকে টোলগাকে এইসব হচ্ছেটা কি, জানতে চায় মাহুরের থেকে সে ঠিক আছে তো। মাহুর বলে যে এটা তার করা প্রশ্ন উচিত। টোলগা ঠিক আছে তো, তাকে খুব স্ট্রেঞ্জ লাগছে। ভয় কাঁপা স্বরে বলতে থাকে না, ভেবেছিল হয়তো তাদের সাথে কিছু হতে যাচ্ছে, তাই সে চমকে উঠেছিল। এখানে টোলগার থেকে বিদায় নিয়ে বলে যে সে চলে যাচ্ছে, তার একটু কাজ আছে, সে একা চলে যেতে পারবে। মাহুর গাড়ি থেকে চলে যাওয়ার পর টোলগা গাড়ি থেকে নেমে নিচে বোমটা ফিট থাকা দেখতে পায়। সে আবার সাহায্যের জন্য কল কানেক্ট করে তার পরিচয় দিয়ে বলে তার সাহায্যের প্রয়োজন, তাড়াতাড়ি সাহায্য পাঠাতে। এদিকে দেখায় জেলাল বসে বাড়িতে ফুয়াদের সাথে কথা বলছে। জেলাল আপন মনে বলতেই থাকছে ফুয়াদকে অনেক কথা, কি কখনো পরিচয়হীন ভাবে বাঁচতে পারে, যে সেটা নয় সেই পরিচয়টা নিয়ে সে বাঁচছে, সেই ব্যক্তিটা সেই পরিচয়টা থেকে সে মুক্তি পেতে চাইছে, সে পালাতে চাইছে। পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস যদি হয়ে থাকে তাহলে হলো সেটা নিজের মতো হওয়া। কিছু সময়ের জন্য মানুষ নিজেকে নিজের মতো করে বাঁচতে পারে। জেলাল বলে এক এক সময় তার নিজেকেই অপরিচিত মনে হয়। লাল জানায় সে নিজের থেকেই পালাতে চায়। লাল বলে সে কি এরকম কোনো অদ্ভুত ব্যক্তিকে দেখেছে তার মতো করে। ফুয়াদ বলে না, তবে সে দেখছে, তার সামনে দেখছে। লাল জানতে চায় সে কি কখনো এরকম মানুষকে দেখেছে, অন্য কারোর মতো হতে চায়। জানায় প্রত্যেক মানুষ যখন ছোটবেলায় থাকে তার এরকম একটা নিজের স্বপ্ন থাকে। জেলালের মেন্টাল কন্ডিশন দেখে বলে তার অবস্থা ভালো কম হতে থাকলে সে খুব তাড়াতাড়ি নিজেকে মেন্টাল হসপিটালে পাবে। লাল জানায় মেন্টাল হসপিটালটা তার কাছে একটা প্রশ্ন। এরকম যদি হয় মেহমত ইনচে মেন্টাল হসপিটালে নিজেকে নিজের মাথায় গুলি মেরে দিল, দেখি শুধুমাত্র মারাশলি বেঁচে থাকবে। তখনই সে হেসে বলে সে এরকম কিছু করছে, বলে সে এরকম কোনো কথা শুনতেও চায় না, এরকম জিনিস যেন না হয় কখনো। লাল হেসে বলে ফুয়াদকে যে সে এমন একজন মানুষ যাকে ফুয়াদ খুব ভালো বোঝে। আর মাহুরের একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলালের কথা বলা কথাগুলো মনে পড়তে থাকে তার। ওর ঘর থেকে বেরোলে সে দেখতে পায় সামনে দিয়ে বেহিয়ে যাচ্ছে। বেহিয়েকে তার মাসির বিষয়ে জিজ্ঞেস করে বসে যে সে কোথায় আছে আর সে কি কফি খেয়েছে কিনা। জানায় সে গার্ডেনে আছে, সে এখনো তার কফি খায়নি। ও জানায় তাদের দুজনের জন্য কফি বানিয়ে গার্ডেনে নিয়ে যেতে তার মাসির সাথে তার কথা বলার আছে। জানায় কিছুক্ষণের মধ্যে সে উপস্থিত হচ্ছে কফি নিয়ে। মাহুর বাগানে তার মাসি হামিদকে জেলালে দেওয়া বিবাহের প্রস্তাব জানিয়ে দিলে হামিদ অবাক হয়ে বলে বিবাহের প্রস্তাব দিয়েছে সে, এই বিষয়টা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? জানায় সে এখনো পর্যন্ত হ্যাঁ বলেনি এই বিষয়ে। মাসি হামিদ জানতে চায় মাহুরের মনের ইচ্ছে যে সে কি চায়। ও জানে সে এখনো ভীষণ কনফিউজ। মাসি হামিদ মজা করে জানতে চায় মাহুরের থেকে সে কি এত তাড়াতাড়ি তার মাসিকে ছেড়ে চলে যাবে, তার বাড়ি ছেড়ে। জানে এরকমটা কিছুই হচ্ছে না, তাকে টিজ না করতে এভাবে। মাসি হামিদ জানতে চায় সে কি জেলালের দোষগুলো অন্যায়গুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও জানায় সে জেলালকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে, কারণ সে তার কারণগুলো জানতে পেরেছে। মেয়ে জানতে চায় যে সে ক্ষমা করে দেওয়ার কথা বলেনি, সে বলতে চাইছে সে কি তার দোষগুলো মাফ করে দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে। জেলাল একজন এমন ব্যক্তি, মাহুর তাকে তার চোখের দিকে তাকে বিশ্বাসও করে এবং তার অনেক কিছু মিথ্যের জন্য তাকে সমঝেও চলে। সময়ের মতো তারা দুজন কাছাকাছি এলেও তারা অনেক দূরত্বে আছে। এবং তার মাসি হামিদকে বলে হ্যাঁ এই কথাটা সে একদমই ঠিক বলেছে। ও জানতে চায় তাহলে এই জিনিসগুলো ক্ষমা করে দেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো কি তাহলে বিয়ের জন্য যথেষ্ট? হামিদ বলে তাহলে সে কি চাইছে, গণনা করতে, বই পড়তে, এইসব করতে সহজ হয় যদি মাহুর তার নিজের মন আর মস্তিষ্কের কথা শুনে। এখানে গিয়ে কফি দিতে এসে তাদের মাঝের কথাগুলো শুনে নেয় এবং মাহুরকে সে কংগ্রাচুলেশন জানায়। পর মাহুরের মাসি হামিদ তার নিজের হাজবেন্ডের সাথে তার বিবাহিত জীবনেরও কিছু কথাবার্তা বলে, সেই সময় সেই যুগের কথাবার্তা, এরকম কাপল ছিল এবং কিভাবে তাদের জীবন চালিয়েছে। এদিকে হামিয়েতের বাড়ির রান্নাঘরের দিকে দেখায় যেখানে নুরান এবং তার মেয়ে বেহি উপস্থিত আছে, সেখানে তখনই সাদিক এসে উপস্থিত হয়। খুশি হয়ে তার জেলালের সাথে মাহুরের বিয়ের কথাটা জানিয়ে দিয়ে খুশি হয়ে বলে যে এই বাড়িতে একটা বিয়ে লাগতে চলেছে, সে ভীষণ খুশি। শুনে একদমই এক্সাইটেড না হয় নর্মাল ভাবেই বলে এটা হওয়াটাই তো স্বাভাবিক, দিন রাত একসাথে থাকে, বিয়েটা যদি না হতো তাহলেই বরং এটা অস্বাভাবিক লাগতো। জানায় যে
মাহুর তবুও বিয়ের প্রস্তাব এখনো অ্যাকসেপ্ট করেনি, যেন একদমই ঠিক আছে। মারাশলি একটা ভালো মানুষ, সে তার জীবন বহুবার বিপন্ন করে এই পরিবারকে রক্ষা করেছে। বলে মারাশলি একজন খুবই হ্যান্ডসাম এবং সিংহের মতো পুরুষ মানুষ, ভালো ছেলে। ঠিক মাহুর অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, তার একটু খুশি হওয়া উচিত। কে জানায় তারা শুধু একা যায়নি, তারা সকলে অর্থাৎ বেহিয়ে, নুরান, সাদিক তাদের পরিবারও গেছে এইসবের মধ্যে দিয়ে, কি সাফার করেছে এবং চোখের সামনে ঠিক ভুলের ফলাফল দেখতেই পাচ্ছে যে মিস্টার নিজায়েতের কি অবস্থা। এই কথাটা শুনে বেহিয়ের দিকে একবার তাকিয়ে বলে সকলকে শুধুমাত্র প্রার্থনা করতে পারে এবং এখনো আশা করে যে ন্যূনতম কিছু হলেও ঠিক হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে ভবিষ্যতের জন্য। এদিকে আবার গার্ডেনের দৃশ্যে দেখায় হামিদ মাহুরকে জিজ্ঞেস করছে তাহলে কি এই বিষয়ে সে নিজেকে লাকি মনে করছে। উত্তরে মাহুর জানায় হ্যাঁ, সে নিজেকে লাকি মনে করছে। জানে তাহলে আর বেশি না ভেবে হ্যাঁ বলে দিতে। এরকম লাক মানুষের জীবনে খুবই কম আসে। তারা বিয়ের জন্য কি প্রস্তুতি নেবে হেসে হেসে মজা করে দুজন দুজনকে একটু টিস করে। হামিয়ে জানতে চায় মাহুরের কাছে যে জেলালের তো একটা মেয়েও আছে, সে কি এই বিষয়ে জানে। ও জানায় না, এটাই তার চিন্তা, সে রাজি হবে কি হবে না এটাই তার একটু ভয়ের কারণ। জানায় জেলালের মেয়েটা যদি আনহ্যাপি থাকে তাহলে মাহুরও আনহ্যাপি থাকবে। মাহুর জানায় হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। এদিকে মাহুর কল করে জেলালের কাছে জানতে চায়, কুশল বিনিময় করে তারা দুজন দুজনে। মাহুর নিজের কথা বলা শুরু করে যে জেলালকে, যে সে ভাবছে তার বয়ফ্রেন্ড তাকে হঠাৎ করে বিবাহের জন্য প্রস্তাব দিল, এটা একটু অদ্ভুত, তাই সে একটু থটফুল হয়ে আছে এখন। জেলাল বলে যে তার যে বয়ফ্রেন্ডই তো তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তাতে এতে থটফুল হওয়ার কি আছে। ও জানতে চায় জেলালের থেকে, কারণ মাহুরের মনে হচ্ছে যে জেলাল কোনোভাবে শিওর নয়। জেলাল বলে যে সেই তো বিবাহের প্রস্তাব দিয়েছে, তাহলে সে শিওর কেন হবে না। ও জানায় জেলালকে যে সে তাকে খুবই কনফিউজ করে তুলছে। থেকেও বড় কথা, জেলারের মেয়ে জেলিসের কি হবে, কি এই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারবে, কথাটাও তো সে জানে না। জেলাল বলে যে মাহুরকে জেলিস খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, তো অবশেষে সেই সব বিষয়টা জেনেও যাবে। এত ভাবার বা অবাক হওয়ার তো কিছু নেই। বলে ঠিক আছে, তাহলে আজ বিকেলে জেলিস, সে আর মাহুর একটা জায়গায় ঘুরতে গিয়ে ডিনারের প্ল্যান করা যায়, সময় একসাথে কাটানো যায়। কারণ জেলিসও তো চেয়েছিল মাহুরের সাথে দেখা করে কথা বলতে, মাহুরও তাকে খুব মিস করছে। প্রথমের দিকে না করে দিলেও পরে রাজি হয়ে যায়। এদিকে দেখায় নিজায়েতকে অস্থির হতে দেখে মাহুর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। যেহেতু তার মানসিক স্থিতি ঠিক নেই, সে তার আগের বাড়ির কল্পনা করতে থাকে আর বলতে থাকে তাদের হর্স ইয়ার্ডটা কোথায়, তাদের সব ঘোড়াগুলো থাকতো, সেটা তাদের মায়ের খুব পছন্দের জায়গা ছিল, তাদেরও খুব ভালো লাগতো। ঘোড়াগুলো কেউ চুরি করে নিয়েছে, এখানে ঘোড়াগুলোকে সে দেখতে পাচ্ছে না কোনোভাবে। ও জানে এটা তাদের বাড়ি না, এটা তাদের মাসির বাড়ি। এই বিষয়ে তো তারা আগেও কথা বলেছে। বলে না না, তাদের ঘোড়াগুলো তাদের ফেরত পেতে হবে, তাদের মায়ের পছন্দ আর তার ভাইপো ওগাজেরও খুব পছন্দ, ঘোড়া ছাড়া সে থাকতে পারে না। পরে নিজায়েত বলে যে মাহুরের একটা বন্ধু আছে যে তাদের অনেকবার বাঁচিয়েছে, যেন নাম তার। উত্তরে মাহুর বলে মারাশলির কথা বলছি কি সে। উত্তরে নিজায়েত বলে হ্যাঁ, সে তার কথাই বলছে, তাকে ডাকতে, যদি না পারে তাহলে নিজায়েত নিজেই ডাকবে। নিজের ফোনটা নিজের পকেট থেকে বার করে কল্পনাতে নিজের হাতটাই কানে লাগিয়ে কথা বলতে থাকে হ্যালো হ্যালো বলে। বলে কেউ ফোন তুলছে না কেন। ও জানায় নিজায়েতকে যে সে মাঝে মধ্যে তাদের ঘোড়াগুলোকে গিয়ে দেখে আসে, তারা ভালো জায়গায় আছে, ঘোড়াদের নিয়ে বেশি ভাবতে হবে না। বলে ছোটবেলা থেকে যখন ঘোড়াগুলো ছোট ছিল, জন্মেছিল, তখন থেকে নিজায়েত তাদের বড় করেছে, তাদের ছাড়া সে থাকতে পারবে না। নিজায়েতের মন ঘোরানোর জন্য তাকে জেলালের বিবাহের প্রস্তাব কথা বলে। নিজায়েত তখনও বলতে থাকে তার যদি বিয়ে হয়, ঘোড়াগুলো যদি না থাকে তাহলে কি হবে, থাকবে, মেহেন্দি সেরেমনি হবে, ফুল দিয়ে সাজবে, রান্না হবে। ঘোড়াগুলো যদি থাকতো তাহলে সে মাহুরকে বিয়ের কনের সাজিয়ে নিয়ে এগুলো করে নিয়ে তার বিবাহ স্থলে উপস্থিত হতো। মাহুরের আর বাকি সকলের অনেক বেশি ভালো লাগতো। পর বেহিয়ে সেখানে নিজায়েতের খাবার দিতে চলে আসে। বিড়বিড় করে মারাশলি আর মাহুরের বিয়ের কথা বলতে থাকলে বেহিও শুনে বলে নিজায়েত একদম ঠিক কথা বলছে। হেসে বলে বেহিয়েকে টিজ না করতে। ও তারপর সেখান থেকে বেহিয়েকে নিয়ে চলে যায় নিজায়েতকেই বলে যে তারা ঘোড়া খুঁজতে যাচ্ছে। নিজায়েতকে বলে যায় তার খাবারটা তাকে খেয়ে নিতে। বেহিয়া আর মাহুর নিচে নামতে নামতে বেহিয়ে জিজ্ঞেস করে মাহুরকে যে ঘোড়াগুলো কোথা থেকে এলো এখন নিজায়েতের মাথায়। বলে সে হয়তো পুরনো বাড়ি, ঘোড়া এসব ভুলতে পারেনি, তাই তার মনে পড়ছে বাড়ির সাথে এখনো সে ব্যবহৃত হতে পারে। চিন্তা করে বলে তার নিজায়েত কিছুতেই ঠিক হচ্ছে না, সে আর কোনো আশাও দেখতে পাচ্ছে না ঠিক মতো। তাকে আশ্বাস দিয়ে জানান তাদের মরাল হাই রাখতেই হবে, ধৈর্য আরো অনেক বেশি ধরতে হবে, করছে ন্যূনতম উন্নতি হলেও এটা তাদের যে হিলালের বাড়িতে জেলাল দেখা করতে এসছে তার মেয়ে জেলিসের সাথে কথা বলার জন্য। জানতে চায় সে এখানে কেন এসেছে, সে জেলিসকে কি বলবে মাহুর আর তার বিয়ের বিষয়। জেলাল জানায় সে সব সত্যিটাই বলবে গুছিয়ে। জেলিস আর জেলাল দেখা করলে প্রথমে দুজন দুজনের কুশল বিনিময় করে। জেলাল জেলিসকে বোঝাতে থাকে যে আজকে সন্ধেবেলা তারা মাহুরের সাথে দেখা করবে, গল্প করবে, খাবার খাবে রাতে। তার বাবা সেখানে একটু অদ্ভুত আচরণ করবে, যেমনটা সে অসুস্থ থাকাকাল জেলাল মারাশলি হওয়ার কলিন
ভাবে কথা বলতো, আচরণ করতো, আর যেটা জেলিসের অবাক লাগতো। জানতে চায় সে মাহুরের সামনে এভাবে কেন ব্যবহার করে। জানে এটা তার কাজের একটা পার্ট, তাই তাকে এভাবে করতে হবে। জানতে চায় তাহলে মাহুর আপার সামনে তার সাথে এরকম ব্যবহার করা, এভাবে নাটক করাটাই তার কাজ। উত্তরে জেল্লাল বলে হ্যাঁ এটাই তার কাজ। জেলিস যেন কোনোভাবেই মুখ ফুসকে কোনো ভুলভাল কথাবার্তা না বলে দেয়, তাদের একটু সমস্যা হয়ে যেতে পারে। বলে তাকে নিশ্চিন্তে থাকতে, সে এখন আর ছোট বাচ্চা মেনে, সে সব বুঝতে পারে, সে বুঝে গেছে। ওর জেলাল জেলিসকে তৈরি হতে বললে সন্ধেবেলার জন্য সে ছুটে সেখান থেকে চলে যায়। জেলিস ঘরে চলে গেলে হিলাল আর জেলাল সামনাসামনি বসে কথা বলা শুরু করে। জানতে চায় জেলালের কাছ থেকে যে সে এই মিথ্যে কথাগুলো আর কতদিন চালাবে। সে তার মেয়েকে জানে যে তার মেয়ে তাকে একা পেলেই তাকে হাজারটা প্রশ্ন করবে, তার কাছে এইসব কোনো প্রশ্নের উত্তর নেই। জানায় তাকে একটু সময় দিতে, সে আস্তে আস্তে সবকিছুই সামলে নেবে, সবকিছুর উত্তর সবাইকে দিয়ে দেবে প্রয়োজন যারা সবকিছু জানতে চায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জেলাল বলে যে জেলাল একটা বড় মিথ্যেকে প্রশ্রয় দিয়ে এগিয়ে চলেছে, মাহুরকে মিথ্যে বলে যাচ্ছে ক্রমাগত এবং নিজেকেও এটা বিশ্বাস করাচ্ছে যে মিথ্যেটা সত্যি। তার মানসিক প্রবলেম আসছে, সে বুঝতে পারছে। এখানে উচিত মেহমেদ ইনচে অর্থাৎ জেলালের মানসিক স্বাস্থ্যটার দিকেও খেয়াল রাখা। জেলাল জানায় সে কোনোভাবেই কোনো পাগল টাগল কিছুই হয়ে যাচ্ছে না, সে একদম ঠিক আছে, তার কোনো সমস্যা হচ্ছে না, সে সবকিছু আস্তে ধীরে সামলে নেবে। জেলাল বলে অন্তত জেলিসের জন্য তার বাবা অর্থাৎ মেহমেদ ইনচের এগুলো ভেবে দেখা উচিত। জেলিস তার মেয়ে খুবই কনফিউজ হয়ে যাচ্ছে এইসব। জেলাল জানায় তার মেয়ে জেলিস কোনোভাবে কনফিউজ হয়ে যাচ্ছে না, সে তার মেয়েকে আস্তে ধীরে ঠিকই বুঝিয়ে দেবে, আর সে খানিকটা বুঝতেও পারছে। হিলাল বলে যে এই অপারেশনটা শুধুমাত্র অপারেশন নেই, এটা তার মেহমেদ ইনচের মানসিক স্বাস্থ্যের সাথেও জড়িয়ে যাচ্ছে। দীর্ঘদিন মিথ্যে বলে বলে, মিথ্যে আচরণ করে করে এখন মেহমেদ ইনচে জেলাল আর মারাশলির মধ্যে তফাৎ হারিয়ে ফেলছে। হিলাল জানায় এরকম কিছুই হবে না, সবকিছু ঠিক আছে, আর সে সবকিছু সামলে নেবে, শুধু সময়ের অপেক্ষা ঠিক করার সবকিছু। এদিকে দেখায় জেলিস আর মেহমেদ অর্থাৎ জেলাল পৌঁছে গেছে ওরকে পিক করতে। ওর সাথে দেখা করে জেলিস খুব খুশি হয়, তারা দুজন কুশল বিনিময় করে। ওর বলে যে তাকে সুস্থ দেখে তার খুব ভালো লাগছে, সে কথা বলতে পারছে, শুনে আরো বেশি ভালো লাগছে। তো জেলিস বলে হ্যাঁ এখন সে একটু বেশি কথা বলে, এটাই তার মা বলে, তাকে বলে এখন একটু কম কথা বল। কথাগুলো শুনে জেলাল, জেলিস, মাহুর এবং সেখানে উপস্থিত হতে থাকা মাহুরের মাসি হামিও তো হেসে দেয়। জেলিস জিজ্ঞেস করে এই বাড়িটা তো মাহুরের আগের বাড়ি না, এই বাড়িটা কি নতুন? তোরে মাহুর বলে হ্যাঁ এটা তার মাসি হামিয়তের বাড়ি, যে সামনে এসে দাঁড়িয়েছে তার, এখন এখানেই তারা থাকে। পর মাহুর জেলিসের সাথে তার মাসির আলাপ পরিচয় করিয়ে দেয়। পর তারা তিনজন তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলে গাড়ি করে যেতে যেতে জেলাল এক ধরনের গান চালাতে থাকে যেটা মারাশলি শোনে। জেলিস সেখানে ছোট্ট বলে ফেলে আর বাবা তো এরকম গানপত্র শোনেন। জেলাল কথাগুলো আবার সামলে বলে না এগুলো তো সে শোনে, এগুলো তো তার পছন্দ। শুনে মাহুর বলে ঠিক আছে, হয়তো তার পছন্দ হচ্ছে না জেলিসে, তাহলে সে পাল্টে দিতেই পারে গান। ওর জেলাল আবার গান পাল্টে দেয়। পরে জেলিস মাহুরকে বলে বসে যে বড় হয়ে সেও ডিসাইড করেছে যে মাহুর আপার মতোই সে একজন ফটোগ্রাফার হবে। কথাটা শুনে খুব খুশি হয়, সে বলে হ্যাঁ নিশ্চয়ই হবে, খুব ভালো জিনিস সেটা। জেলাল বলে ফটোগ্রাফিতে এমন কি বা আছে, সে তো এমন কিছু খুঁজে পায়নি। বলে জেলিসকে তার বাবার কথা না শুনতে, ফটোগ্রাফি খুব সুন্দর একটা বিষয়। ওর টিচার তাকে শিখিয়েছিল ফটোগ্রাফির বিষয়ে যে সব থেকে সুন্দর ন্যাচারাল মোমেন্ট, ন্যাচারাল পিকচার হলো ফটোগ্রাফি। জেলিস যদি চায় সে মাহুরের স্টুডিওতে আসতেই পারে, সে তাকে ছবি তোলা শেখাবে। উত্তরে জেলিস খুব খুশি হয়ে যায়, সে খুব এক্সাইটেড হয়ে মাহুরকে জড়িয়ে ধরে। এখানে আবার নিজের গাড়ির মিররে নিজের মুখ দেখে জেলাল আবার তাকে হারিয়ে ফেলে মেহমেদ ইনচে, জেলাল এবং মারাশলির মধ্যে। ওকে দেখে মাহুরা জেলিস আবার দুজনে চুপ করে যায়। তাকে জিজ্ঞেস করে সে আবার কোথায় হারিয়ে গেছে। বলে না সে সামনের রোডের দিকে তাকাচ্ছে, সামনের গাড়ি এগোচ্ছে না, সে সেই কথাটাই ভাবছিল। সব ঠিক আছে যান। রেস্টুরেন্টের ডিনার টেবিলে বসে তারা তাদের খাবার অর্ডার করতে থাকে। এখানে ছোট্ট জেলিস মাহুর আর জেলালের মাঝখানে সমস্ত কথাবার্তা শুনে সকালে বলা সব শেখানো জেলালের কথাবার্তাগুলো ভুলে গিয়ে সে বলতে থাকে উল্টোপাল্টা কথা, বলতে থাকে তার বাবার ভেজিটেবল স্যুপ পছন্দ। মারাশের কিছু ট্রেডিশনাল খাবারের নাম জেলাল বললে জেলিস সেগুলো অস্বীকার করে যায়। বাহানা হিসেবে এটা দেখায় যে হিলালের সাথে তার মেয়ে বড় হয়েছে, তাই সে তার কালচার জানে না। মাহুরকে বলে দেয় তার বাবা কখনো কখনো অদ্ভুত ভাবে আচরণ করে, অদ্ভুত ভাবে একটু কথাবার্তা বলে। এটা তখনই হয় যখন সে অন অপারেশন থাকে বা ডিউটিতে থাকে। এবার জানতে চাই কিসের অপারেশন, কিসের ডিউটির কথা বলছে সে। হিলাল অর্থাৎ মেহমেদ ইনচে এখানে আবার সমস্ত কথাগুলো মাহুরের সামলে নিয়ে বলে তার সামনে। তো বলতে চাইছে যে সবাইকে প্রোটেক্ট করতে গেলে তাকে একটু রুড়ো হতে হয়, কড়া হতে হয়। এই বিষয়ে হয়তো বলছে জেলিস। বলে সে বুঝতে পেরেছে হয়তো বিষয়টা এরকম জন্যই হয়তো ব্যাড বয়ের একটা লুক নিয়ে ব্যবহার করে সেই মাহুরের আশেপাশে ঘুরতো, ফ্লুকটা টাফ অবস্থাটা বজায় রাখার জন্য।
একে দেখায় সুয়াদ সাবাসের সাথে কথা বলছে। সুয়াদ সাবাসকে বলছে যে তাকে বেশি বদার না হতে, মেহমাত ইনচেকে তো পাওয়া হয়ে গেছে আর তাকে স্ক্রাব ডিলারকে দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ এখানে সে নেভজেদকে বোঝাতে চাইছে। সেখানে উল্টে প্রশ্ন করে সুয়াদকে যে তার কি মিষ্টি পছন্দ। জানে না সেরকম খুব একটা না। তখন বলে এরপর থেকে সে মানুষদের প্রশ্ন করবে যাদের সাথে কথা হবে, তার উত্তরের বেসিসে সে নির্বাচন করবে। সুয়াদ বলে সে কি এখানে নেভজেদের জায়গায় অন্য কাউকে এক্সপেক্ট করছিল, বড় কোনো নাম যেমন মারাশলি, কারণ মারাশলি বা ডান হাত তো নেভজেদই ছিল। আবাস বলে আসল মজা পথ চলার সমস্যার সম্মুখীন হওয়াতে না, বরং পথ চলতে চলতে এবং পথ শেষ হওয়ার পর তুমি যে সমস্যাগুলোর সম্মুখীন হলে তার থেকে মুক্তি পাওয়ার পরও তুমি স্যাটিসফাইড নও। জিজ্ঞেস করে তার মানে সাবাস এটা বলতে চাইছে যে স্ক্রাব ডিলার তাদের থেকে কিছু একটা লুকোচ্ছে, তাই তো? বলে যে কিছু লুকোচ্ছে না, অনেক বড় জিনিস লুকোচ্ছে। বিষয় হয়তো তারা জানেই, হয়তো বড় কোনো পিকচার। তারা একটা ফাইল পাওয়ার জন্য এত কষ্ট করলো এবং এমনি স্ক্রাব ডিলারকে দিয়ে দেবে। ডিলারও এর জন্য অনেক বড় ডিলই রেখেছিল। আবাস আর সুয়াদের সামনে। আবাস বলে ঠিক আছে সামনে দেখা যায় কি হয়। নেভজেদ অর্থাৎ মেহমাত ইনচেকে স্ক্রাব ডিলারের সামনে নিয়ে যাওয়া যায়। সুয়াদকে জানিয়ে দেয় তার মানুষজনদের লোকজনদের সব সজাগ করে দিতে, সেখানে যদি ন্যূনতম কোনো সমস্যা হয় আর তারা ঠিকমতো অ্যাকশন না নিতে পারে তাহলে স্ক্রাব ডিলারের সুয়াদকে সাবাসি পুড়িয়ে মারবে। তাকে আশ্বস্ত দেয় যে সে সবকিছু ঠিক মতো করে দেবে, লোকেদেরও সে ঠিকই সজাগ করে দিয়েছে। বা সুয়াদের থেকে এটাও জানতে চায় যে প্রসিকিউটর টোলগার গাড়িতে বম ইস্যুটাও তো সে ঠিক করে দিয়েছে না। হ্যাঁ, সবকিছু স্পটলেস হয়ে গেছে, তার চিন্তার কোনো কারণ নেই। এদিকে আবার দেখায় প্রসিকিউটর টোলগার অফিসে তার সহকারী এসে ফাইল দিয়ে যায় যেটা গাড়িতে বোম ফিট করার ঘটনাটা অ্যান্টি টেররিস্ট ডিপার্টমেন্ট তৈরি করছে, ফাইল ইনভেস্টিগেটও করছে। বলে তার সহকারীকে এই বিষয়ে যখনই সে ইনফরমেশন পাবে যেই টাইমই হোক না কেন তাকে যেন দিয়ে দেয়। তার সহকারী বন্ধুটি জিজ্ঞেস করে বসে তার সন্দেহ কার উপর হলে। প্রসিকিউটর টোলগা জানায় সাবাসের উপর, কারণ শেষে ফোনের কথাবার্তায় সে মনে হয়েছিল সাবাসের আওয়াজ শুনতে পেয়েছিল। এখানে বিষয়টা শুধুমাত্র বম ইস্যু না। সহকারী বন্ধুটি জানতে চায় এতগুলো যে মার্ডার হচ্ছে সেই বিষয়ে সে কি বলতে চাইবে। মেহমাত ইনচের হাত আছে, তাই তো? ওটা টোলগা বলে এতদিন পর্যন্ত সে সন্দেহ করে আসছিল যে মারাশলির সাথে মেহমাত ইনচের কোনো সম্পর্ক আছে, হঠাৎ করে বিষয়টা একদমই পাল্টে গেল। ও ভালো কথা যে তাদের মুখের সামনে এখন একটা মুখ আছে, মুখটাকে মেহমাত ইনচে বলে তারা এখনো সম্বোধন করতে পারে, কিন্তু সে এখনো স্যাটিসফাইড নয়। ধীরে তারা এই মেহমাত ইনচের ইস্যুটাকেও সলভ করে ফেলবে। এটা টোলগার সহকারী বন্ধুটি জানতে চায় তারা মেহমাত ইনচে অর্থাৎ নেভজেদকে এখানে বুঝিয়ে বলে যে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, পরে যদি তাকে কাবু না করতে পারে বা খুঁজে না পায় তখন কি হবে। কারণ মেহমাত ইনচে অর্থাৎ নেভজেদ এখানে একজন অন ডিউটি পুলিশ ইন্টেলিজেন্সের অফিসকে এভাবে কম আঁকাটা তাদের ঠিক হচ্ছে না। জানায় সবকিছু তারা আস্তে ধীরে সলভ করে নেবে, সময়ের সাথে সবকিছুই তাদের সামনে চলে আসবে, সবটা ঠিকঠাকই ফিগার আউট করে নেবে। কারণ টোলগার মতে মারাশলি এবং নেভজেদ অর্থাৎ এখানে মেহমাত ইনচে দুজনেই কিছু জানে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারা বিষয়গুলো তাদের থেকে লুকিয়ে যায়, তাদের আরো একটু ধৈর্য ধরতে হবে। এদিকে আবার রেস্তোরাঁর দৃশ্যে দেখানো হতে থাকে যেখানে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে রাতে। ওর এখানে ইশারা করে জেলালকে যেতে বললে সে জেলিসের সাথে কথা বলতে চায়। একা পেয়ে জেলিসকে জিজ্ঞেস করেও বসে সে কি খুব আপসেট হবে মাহুর আর তার বাবা বিয়ে করে কখন। জেলিস বলে না, সে আপসেট হবে না, কারণ সে তাদের দুজনকেই ভালোবাসে। তার বাবাকে তখন তার বেশি ভালো লাগে যখন তার বাবা তার বাবার মতো অ্যাক্ট করে। ওর বলে এর মানেটা কি সে বলতে চাইছে। জেলিস বলেই বসে যে সে যদি বলে তাহলে তার বাবা তার উপর রাগ করবে খুব। ওর তাকে আশ্বাস দিয়ে বলে কেউ রাগ করবে না, তাকে তার সাথে শেয়ার করতে। উনি সেখানে জেলাল অর্থাৎ মেহমাত ইনচে উপস্থিত হয়ে গেল। জেলিস এক্সকিউজ দেখিয়ে টয়লেটে চলে যায়। ও জিজ্ঞেস করে জেলালের কাছে যে জেলিসের ব্যবহার তার খুব অদ্ভুত ঠেকছে এই কদিন। সে কিছু বলতে চাইছিল অথচ থেমে গেল। বলতে চাইছিল তার বাবাকে তখন বেশি ভালো লাগে যখন তার বাবা তার বাবার মতো অ্যাক্ট করে। এখানের মানেটাই বা কি দাঁড়ায়। জেলাল অবাক হয়ে নিজেকে সামলে নিয়ে বলে সেও নিজেও বুঝতে পারেনি এর মানে কি। কিন্তু জেলিসের ডাক্তার নাকি এই কথাটা বলেছে যে তার মেয়ের এই হিলিং প্রসেসের থ্রু সে একটু এরকম অদ্ভুত ব্যবহার করতে থাকবে, বিষয়গুলোকে গুছিয়ে মানিয়ে নিতে। বলে এসে মাহুরের সামনে আবার সবকিছু সামলে দেয়। এদিকে আবার দেখানো হতে থাকে যে মাহুরকে নিজের বাড়িতে ছেড়ে দিয়ে জেলিস আর জেলাল তার বাড়িতে গন্তব্যের দিকে যেতে থাকে। গাড়ি করে যেতে যেতে জেলাল তার মেয়ের দিকে তাকিয়ে বলে তাকে দেখে এরকম হতাশ কেন মনে হচ্ছে। জেলিস বলে মাহুর তার বাবাকে সবসময় জেলাল বলে কেন ডাকে, সে তার বাবার আসল নাম জানে না। বাবা তাকে আসল নামটা কখন জানাবে। জেলাল বলে যে খুব শীঘ্রই জানিয়ে দেবে, এখন সময় আসেনি, হয়তো আজকাল পরশুর মধ্যে বা তারপরে ঠিকই জানাবে। বলে তার খুব খারাপ লাগবে কারণ তার মা হিলালও
খুবই কষ্ট পায় যখন তার বাবা এরকম স্ট্রেঞ্জ ব্যবহার করে। সে চায় না তার মাহুর আপাও এরকম কষ্ট পাক। হিলাল জানায় জেলিশকে তাকে বেশি চিন্তা না করতে এইসব বিষয় নিয়ে, ঠিকই সব বিষয়ে জানিয়ে দেবে, সব ঠিক করে দেবে গুছিয়ে। এদিকে জেলাল জেলিশকে নিয়ে হিলালের বাড়িতে চলে এল। জেলিশ কোনো কথা না বলে হিলালের প্রশ্নের উত্তর না দিয়ে ঘরে চলে যায়। হিলাল বলে সে তার মেয়েকে দেখে এসে তার সাথে কথা বলছে। হিলাল জানায় ঠিক আছে, সে ঘরে অপেক্ষা করছে। হিলাল ঘরে যায় জেলিশের সাথে কথা বলতে, তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, মাহুর কি তাকে কিছু বলেছে। জেলিশ বলে মাহুর আপা আর তার বাবা বিয়ে করছে। হিলাল জানতে চায় কথাটা তাকে কে বলেছে। উত্তরে জেলিশ জানায় মাহুর এই কথাটা বলেছে তাকে। মাহুরকে নাকি তার বাবা বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাও জানিয়ে দেয় সে তার বাবার সিক্রেটটা লুকোতে লুকোতে খুবই টায়ার্ড হয়ে গেল। আর এই জিনিসটা ভালো লাগছে, সত্যিটা জানতে পারলে তো মাহুর আপাও আপসেট হবে। কোনোভাবেই চায় না তার মায়ের মতো তার বাবা আর মাহুর আপাও কষ্ট পাক, আপসেট হোক। বাবা যখন নিজেকে মারাসলি বলে সম্বোধন করে এবং অন্য জায়গা থেকে আসছে সেগুলো বলে, এই জিনিসগুলো একদমই ভালো লাগে না। জানায় তার বাবা এই কাজগুলো করছে কারণ সে ডিউটিতে আছে, সে মনে করছে যে এই কাজগুলো ঠিক, তাই সেই কাজগুলো করছে। জেলিশে উচিত এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা না করা। ঠিক আছে, সে যদি মাহুরের কথা তার বাবার কথা এত ভেবে থাকে তাহলে সে তার বাবাকে জানিয়ে দেবে যে সব সত্যি মাহুরকে জানিয়ে দিতে, এতে তারা আর কেউই কষ্ট পাবে না। ঠিক আছে? তোরে জেলিশ বলে হ্যাঁ ঠিক আছে। হিলাল ঘরের থেকে বাইরে বেরিয়ে এসে জেলালকে জিজ্ঞেস করে এইগুলো সে কি করেছে, সে মাহুরকে বিয়ের প্রস্তাব কেন দিয়ে বসেছে, সিচুয়েশনে এই মিশনের মধ্যে দিয়ে সেই কাজগুলো কি করে করতে পারে বোকার মতো। জানায় যে ঘটনাটা ঘটা সেটা ঘটবে, মাহুরকে ভালোবাসে বিবাহের প্রস্তাব দিয়েছে, এতে অন্যায় কিছু বলছে। হিলাল বলে সে কি তার সাথে মজা করছে, জানে তার মানসিক স্থিতি ঠিক নেই। মাহুর ম্যামা তিনটে এবং জেলাল সে তিনটেই গুলিয়ে ফেলছে। তার কথাবার্তা তার আচরণও সেই জিনিসপত্রগুলো ধরা পড়ছে, সকলেই বুঝতে পারছে। সবের মধ্যে সে মাহুরকে বিবাহের প্রস্তাব দিয়ে কি করে এই বোকার মতো কাজটা করতে পারে, সে জিনিসপত্রগুলো বেশি ঘেটে ফেলছে। হিলাল বলে সে কোনোভাবেই পাগল না, হিলালের উচিত তার সাথে একটু ভালো ব্যবহার করা। জানায় সে কোনোভাবেই তাকে পাগল প্রমাণিত করতে উদ্ধত নয়। সে এটা বলতে চাইছে যে এতদিন ধরে যে সে এভাবে নাটক করে যাচ্ছে, সাইকোলজিক্যাল ইন্টারফিয়ারেন্সের মতো জিনিসপত্রগুলো ঘটতে থাকে, যে মানুষ তাদের নিজের আইডেন্টিটি গুলিয়ে ফেলে, হারিয়ে যায় এবং নতুন কিছু খুঁজতে থাকে। অবশেষে নতুন কিছু একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে, তাই তার শুধুমাত্র মানসিক স্থিতি নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। হিলাল জানায় সময় আসুক, সে সময়ের সাথে মাহুরকেও সব কথাগুলো সত্যি বলে দেবে, সমস্ত কিছু আগের মতো ঠিক করে দেবে, কেউই আপসেট হবে না তার থেকে। হিলাল জানায় সে যেগুলো বলছে সেগুলোই যেন হয়, সেইগুলোই সে আশা করছে, প্রার্থনা করছে। পর জেলাল অর্থাৎ ম্যামা তিনছে যে হিলালের থেকে বিদায় নিয়ে দেখায় জেলাল গাড়ি করে আস্তে আস্তে তার হিলালের কথাগুলো বলা কথাগুলো মনে পড়তে থাকে। মনের মধ্যে তিনটে আইডেন্টিটি জেলাল, মারাসলি আর ম্যামা তিনছে নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর আবার দেখায় জেলাল অন্যমনস্ক হয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে আছে, আর তার সামনে বসে থাকা ফুয়াদ তাকে জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে, তাকে এত অন্যমনস্ক কেন লাগছে। হঠাৎ করে তার অন্যমনস্কতা ভেঙে তাকে বলে না সে ঠিক আছে, আগের দিন রাতে সে ঠিক মতো ঘুমোতে পারেনি তাই তার এরকম লাগছে। তার থেকে বিদায় নিয়ে জেলাল সেখান থেকে যেতে গেলে ফুয়াদ তাকে বলে তার যদি কোনো ভেতরে সমস্যা থেকে তাকে প্রবলেম থাকে সে যেন তাকে জানায়, একটু হলেও শেয়ার করে, নাহলে এটা ভেতরে বোঝা হয়ে যাবে আর ভেতরে ভেতরে তাকে খেয়ে ফেলবে। ফুয়াদ তার নিজের উদাহরণ দিয়ে বলে সে তার ভেতরে এত বড় একটা অসুখ বাসা বেঁধে আছে, সে কি জানতো? মেয়ে না এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই তার মেয়েকে নিয়ে চিন্তা কম। মেহমেদ অর্থাৎ জেলালের মেয়ে জেলিশ তো এখনো খুবই ছোট নেই। জেলাল ভয় পেয়ে যায়, চমকে ধমকে ওঠে। ফুয়াদ বলে বসে এই সমস্ত কথাগুলো না বলতে, তার মাথায় এখন অনেক চিন্তা চলছে, এভাবে কথা বলে প্রেশার না দিতে। বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে জেলালের জন্য গাড়ি তৈরি করা হচ্ছে, তার লোকেরা তার গাড়ি ঠিকঠাক করছে, সে সেগুলো দেখে আসছে। চলে যাওয়ার সময় তা ক্ষমা চেয়ে নেয় মেহমেদ তার সামনে, আর অন্যায় হয়ে গেছে এভাবে আচরণ করা। এদিকে দেখা আবার পরের দিন সকাল হয়ে গেছে। জেলাল গাড়ি চালাতে চালাতে নেভজেদকে কল করে বলে যে সে কি ঠিক আছে, সে কোথায় আছে এখন। যে তাকে জানায় সে তাকে যেহেতু বাড়িতে থাকতে বলেছে তাই সে এখন বাড়িতেই আছে। যে জিজ্ঞেস করে মারাসলিকে সে তাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না কেন, সেই লোকেদের জানতে দেওয়া উচিত যে সেই মেহমেদ তিনছে, তাহলে তারা তার পেছনে আসবে। বলে কোনো রকমের তাড়াহুড়ো না করতে, আগে ঠিক করে জানতে হবে যে তাদের কাছে ফাইলটা পৌঁছেছে কিনা, আর নেভজেদ অর্থাৎ মিথ্যে মেহমেদ ইনচের পেছনে আসছে কিনা। তারপর আসল মেহমেদ ইনচে, নেভজেদ এরা সবাই প্ল্যান করবে, প্রোগ্রাম করবে, তাদের ধরতে সুবিধা হবে। পরে নেভজেদ নিজের বাড়ির সামনে দরজার জানলার পর্দা সরিয়ে একটু দেখতে পেল গাড়ি এসে উপস্থিত হয়েছে তার বাড়ির সামনে, তার উপর নজর রাখার জন্য। কথাটা সে জানিয়ে দেয় জেলাল। জেলাল বলে ঠিক আছে, সে তার বাড়িতে উপস্থিত হয়েছে, সে আসা না পর্যন্ত যেন সে কোনো মুভ না করে। দেখা হিলাল
নিজের মেয়ের জন্য ব্রেকফাস্ট রান্না করেছে। ব্রেকফাস্ট টেবিলে ডাকে কিন্তু ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট সামনে নিয়ে জেলিশ অন্যমনস্ক হয়ে থাকে। তাকে জিজ্ঞেস করে সে কি এখনো তার বাবার কথা ভাবছে। জেলিশ বলে হ্যাঁ তার বাবা কি আজকে আসবে এখানে। হিলাল বলে আজকে তো হয়তো আসতে পারবে না, কিন্তু সে যদি তার বাবার কথা খুব মনে পড়ে থাকে তাহলে সে তার বাবাকে জানাবে, আবার তার বাবা তার সাথে দেখা করতে আসবে। সাথে সে এটাও জানতে চায় যে জেলিশের মন খারাপের কি কারণ, সে কি ভাবছে তার সাথে শেয়ার করতে। জেলিশ হিলালকে জিজ্ঞেস করে বসে তার বাবা কখন স্বাভাবিক হবে। সে যদি তার মাহুর আপার সাথে বিয়ে করে নেয় তাহলে তার বাবা যেরকম ব্যবহার করছে এরকমই ব্যবহার করতে থাকবে, এরকম ভাবে মিথ্যে কথা বলতে থাকবে যে সে মারাশলি। হিলাল তাকে বোঝায় যে তার বাবা মিথ্যে কথা বলছে একটা কাজের জন্য, নাটকটা তার বাবাকে চালিয়ে দিতে হচ্ছে। জেলিশ বলে কোনোভাবেই চায় না সে তার বাবা বা মাহুর আপা বা তার মাকে কাউকে আপসেট দেখতে। হিলাল জানে কেউ আপসেট হবে না, কারণ তার বাবা মাহুরকে ঠিকই জানিয়ে দেবে আসল সত্যিটা। জেলিশ জানতে চায় তার বাবা যদি তাকে সত্যি কথা না বলে তাহলে কি হবে। হিলাল বলে যে তাহলে মাহুর আর হিলাল গিয়ে জেলিশের সাথে বসে কথা বলবে, আর এখানে হিলাল আর জেলিশ তাকে মাহুরকে সব কথা বলে দেবে, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। জেলিশকে চিন্তা না করতে আর আপসেট না হয়ে থাকে। জেলিশও তার মায়ের কথা এগুলো এগ্রি করে। জেলিশ আর হিলাল কথা বলতে থাকে, আর তখনই যে হিলালের কাছে প্রসিকিউটর টোলগার কল আসে। টোলগা এখানে তাকে গতকালের ঘটনা বলে যে তার গাড়িতে বোম ফিট করা হয়েছে, দিনের আলোতে কেউ মারার চেষ্টা করেছে। মেহমেদ ইনচে ফাইলের পেছনে আরো অনেক লোক পড়ে আছে। অ্যান্টি ওয়ার স্কোয়াড টেরোরিজম গ্রুপের অ্যান্টি স্কোয়াডগুলো সব খুঁজে বের করার চেষ্টা করছে, ইনভেস্টিগেশন করছে। কথাটা শুনে চমকে যায় এবং বলে তার কাছে এইসব বিষয়ের কোনো ইনফরমেশনই নেই, এই বিষয়ে সে নিশ্চিত খুব ভালোভাবে খুঁজে দেখার চেষ্টা করবে, সবকিছু চেক করবে, কিছু পেলে নিশ্চয়ই প্রসিকিউটর টোলগাকে জানাবে। বলে হিলালকে যে হিলালের কাছে তার কিছু প্রশ্ন আছে, তারা ছাড়া আর কোন ব্যক্তিরা যারা মেহমেদ ইনচের আইডেন্টিটি নিয়ে এত ইন্টারেস্ট। এই বিষয়ে হিলাল কি কিছু বলতে চায়? উত্তরে হিলাল জানায় এখন সে কোনোভাবেই ফ্রি না, ফ্রি হয়ে তাকে জানাচ্ছে এবং তার সাথে গিয়ে দেখা করবে, কথাও বলবে। হিলাল কল করে জেলালকে সব কথা জানিয়ে দেয় যা প্রসিকিউটরের সাথে হয়েছে। হিলাল জানায় যে খুব ভালো হয়েছে, এখন তারা নেভজেতের পেছনে পড়বে, আর নেভজেতের উপর হামলা করতে এলেই তারা প্ল্যান করে তাদের ধরে নেবে, শায়েস্তা করবে। হিলাল বলে জিনিসটা যতটা সহজ লাগছে ততটাও সহজ না, যেতে জীবনের উপর এখন অনেক বড় ছায়া আছে। ড্রাগ ডিলার সাবাস আরো না জানি কতজন লোক তার পেছনে ধেয়ে আছে। হিলাল জানায় এইটুকু ইনফরমেশন তাদের সাহায্য করার জন্য যথেষ্ট, বাকিটা তারা সামলে নেবে। হিলাল জানতে চায় জেলিশ কেমন আছে। উত্তরে হিলাল বলে সে প্রচন্ড কনফিউজ হয়ে আছে, এটাও কোনোভাবেই চায় না, অর্থাৎ হিলাল কোনোভাবেই চায় না জেলিশ আবার মাহুরের সাথে দেখা করুন। তার বাবা কোনোভাবেই সত্যিটা মাহুরকে জানাচ্ছে। এই নিয়ে চিন্তা করে করে তার মেয়ে কনফিউজ হয়ে যাচ্ছে, আপসেট থাকছে, তার আসল বাবাকে খুঁজে পাচ্ছে না, কারণ তার বাবা মাহুরের সামনে অদ্ভুত এবং আলাদা আচরণ করে। হিলাল বলে সেই বিষয়টাও সে হ্যান্ডেল করে নেবে, সে দেখছে কি করতে পারে। হিলাল তারপর গাড়ি চালাতে চালাতে আবার নেভজেতকে কল করে জিজ্ঞেস করে সে এখনো ঘরে আছে, বাইরে কি তার ঘরের বাইরে কি আর কোনো মুভমেন্ট হচ্ছে, যেই লোকেরা তার ঘরের বাইরে বসেছিল উপর নজর রাখার জন্য। যে জানায় দুটো গাড়ি তার ঘরের সামনে এখনো দাঁড়িয়ে আছে, ইঞ্জিন অন করে, বরং নকল মেহমেদ ইনচে অর্থাৎ নেভজেদের মুভমেন্ট আশা করছে। হিলাল বারবার নেভজেদকে বোঝায় কোনো রকমের স্টেপ না নিতে। আগের যে ইনসিডেন্টটা হয়েছে তার থেকে এটুকু সে বুঝে গেছে যে নেভজেদ তো কম পাগল না। যে তাকে ধন্যবাদ জানিয়ে বলে সে তার কমান্ডারের জন্য অপেক্ষা করছে, তারা এলেই তারা তাদের কাজ শুরু করে দেবে। এদিকে দেখায় যে স্ক্র্যাপ ডিলার সাবাসকে কল করে বসে, জিজ্ঞেস করে তাকে যে কাজটা দেওয়া হয়েছিল অর্থাৎ মেহমেদ ইনচের ফাইলটা আনতে, সেটা কি সে পেয়ে গেছে। জানায় হ্যাঁ সে তার মেহমেদ ইনচের ফাইলটা তার হাতেই আছে। এখন ডিলারের জন্য সাবাসের তরফ থেকে একটা সারপ্রাইজও আছে, হলো যে ফাইল সহ সেই ব্যক্তিটাকেও সে ধরে আনছে। ডিলার বলে সারপ্রাইজ তার খুব ভালো লাগে, ভালো হয় যদি তাড়াতাড়ি আনে। সে ডিলার এটাও জানতে চায় যে সে তাহলে এতক্ষণ কিসের জন্য অপেক্ষা করছিল, টাকার জন্য। জানা হ্যাঁ তাই না তো আর কি, আজকেই কিছুক্ষণের মধ্যে ফাইল আর ব্যক্তিটিকে নিয়ে তার কাছে উপস্থিত হবে। এদিকে দেখায় সাবাস তার ব্যক্তি সুয়াদকে জিজ্ঞেস করে যে নেভজেদ অর্থাৎ মেহমেদ ইনচের বাড়ির সামনে কি অবস্থা, সুয়াদের লোকেরা সব ঠিকঠাক করে কাজ করছে তো। জানায় হ্যাঁ দু গাড়িতে লোক বসে পাহারা দিচ্ছে, নজরবন্দি হয়ে আছে মেহমেদ ইনচে ঘর থেকে অর্থাৎ নেভজেদ ঘর থেকে বেরোলেই তারা ধরে ফেলবে তাকে। জানিয়ে দেয় কোনো তাড়াহুড়ো না করতে, ধীরে সুস্থে তাদের কাজ করতে বলবে। আশেপাশে সাধারণ সিভিলিয়ানস মানুষও আছে। দেখা হিলাল তার মেয়ে জেলিশকে স্কুলে ছাড়তে গেছে। জেলিশকে তখন আপসেট থাকতে দেখে হিলাল বলে যে সে কি সারাদিন এভাবেই আপসেট থাকবে। তাকে আশ্বস্ত করেছে যে তার বাবা ঠিক আছে আর তার বাবা
না মাহুরকে কষ্ট দেবে না তাকে, আবার শুধুমাত্র কাজের জন্য মিথ্যে কথা বলছে আর এরকম অদ্ভুত ভাবে কথাবার্তা বলছে, আচরণ করছে। সেটা সে এটাও বলে রেখেছে সব ঠিক হয়ে যাবে। জেলিশ বলে সে কোনোভাবেই চায় না যে মাহুর বা তার বাবা কোনোভাবেই কষ্ট পাওয়ার জন্য জেলিশও কষ্ট পাবে। জেলিশ জানায় কেউ কষ্ট পাবে না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। জেলালের কথা জেলিশ সামান্য হেসে তার মাকে বিদায় জানিয়ে স্কুলের ভেতর যায়। এদিকে আবার দেখায় নেবজেদ কল করে মারাশলিকে বলে সে তো অপেক্ষা করছে তার মাস্টার কতক্ষণে আসছে। জেলাল জানায় সে তার বাড়ির কাছাকাছি চলে এসেছে, কিছুক্ষণ আর সময় লাগবে। জেলাল জানায় যে নেবজেদকে কোনো রকমের ফার্স্ট মুভ বা ফার্স্ট স্টেপ আগে যেন সে না নেয়, ভুল বা বোকামো না করে। যে জানায় সে এরকম কিছুই করবে না যদি না তারা ঘরে ভেঙে ঢুকতে আসে, এছাড়া না তারা যদি অ্যাটাক করে ফার্স্ট। জেদা জ্বালাতেও বলে না সে একদম তৈরি হয়ে বসে আছে এবং ভয়ও পাচ্ছে না, কারণ কমান্ডারের কিছু জিনিসপত্র যেটা তার কমান্ডারে ঘরে ছেড়ে দিয়েছে সেগুলো সে তার নিজের কাছে এনে রেখেছে। এখানে সে বলতে বোঝায় মারাশলির ব্যবহৃত কিছু গুলি, বন্দুক, বড় গান, অত্যাধুনিক জিনিসপত্র, অস্ত্রশস্ত্র। দিকে কথা বলতে বলতে জেলাল নেবজেদের বাড়ির সামনে চলে আসার বলে গাড়িগুলোকে সে দেখতে পেয়ে গেছে। এবার স্থিরভাবে নেবজেদ যেন তার ঘরের বাইরে বেরিয়ে এসে তার নিজের গাড়িতে উঠে পড়ে এবং তারা ফলো করা শুরু করবে একসাথে। নেবজেদও তাই করে, ঘর থেকে বেরিয়ে এসে নিজের গাড়ি করে এগোতে থাকে। নেবজেদের গাড়ির পিছনে দুটো সাবাসের লোকের গাড়ি ফলো করা শুরু করে আর তার পেছনে ফলো করা শুরু করে মারাশলি। এদিকে স্কুলে ছোট জেলিশের কিছুতেই মন মানে না। তার মাহুর আপা স্টুডিওতে ফোন করে বসে। এখানে মাহুরের একজন কলিগ ফোন ধরে বলে সে এখনো এসে পৌঁছয়নি স্টুডিওতে, সে চাইলে তার নাম্বার দিয়ে দিতে পারে বা তার মেসেজ তাকে পৌঁছে দিতে পারে। জেলিশ বলে যে ফোনটা তার না, তার বান্ধবীর ফোন থেকে সে করছে। থেকেও বড় কথা বিষয়টা হচ্ছে মাহুর আপাকে জানানো তার বাবার বিষয়, সে একটা বড় সত্যি তাকে জানাতে চায়। কলিগ জানায় তাকে অপেক্ষা করতে। উত্তরে জেলিশ বলে সে কি তাকে মাহুরের নাম্বারটা দিতে পারে। কলিগ জানায় হ্যাঁ নিশ্চয়ই দিতে পারে এবং সে তাকে দিয়ে দেয়। দিকে আবার দেখাতে থাকে যে গাড়ির পেছনে গাড়ি সবাই ফলো করতে থাকে, চেস করতে থাকে। লাল কল করে নেবজেদকে বলে যে সে দেখতে পাচ্ছে যে তার পেছনে আর দুটো গাড়ি ফলো করছে, এর পেছনেও তার কমান্ডার আছে। জানায় হ্যাঁ সে দেখতে পাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে সেই লোকাল এরিয়াতে তারা কিছু কেন করলো না। লাল বলে হয়তো তারা সব সুস্থ লোকজনের মাঝখানে কোনো ঝামেলা চাইছে। নেবজেদকে সে সাজেস্ট করে যাতে শহরের বাইরের রাস্তার দিকে সে পা বাড়ায়। সাবাসের লোকেরা সেই সব জায়গায় ট্র্যাপ করে নেবজেদকে ধরে ফেলার চেষ্টা করবে। নেবজেদ তো তার কমান্ডারের কথা মতো সেই কাজই করে। এদিকে জেলিশ মাহুরের কলিগের থেকে তার নাম্বার পেয়ে তাকে কল করে বসে। নিজের ভেতরে উত্তেজনা না ধরে রাখতে পেরে বলেই দেয় যে সে তা মাহুরের সাথে সে দেখা করতে তার স্কুলে আসতে। চিন্তার স্বরে বলে যে সে ঠিক আছে তো, তার কোনো সমস্যা হয়নি, কি কোনো রকমের সাহায্য লাগবে বা সে কি চায় তার মা বাবাকে সে ইনফর্ম করুক কোনো বিষয়ে। জেলিশ জানায় না না, তার কথাটা শুধুমাত্র মাহুর আর তার বাবাকে নিয়ে। জেলিশ মাহুরকে সময় জানিয়ে দেয় যে তাদের লাঞ্চ ব্রেকের একটা ক্লাসের পর যেন এখানে চলে আসে তাদের স্কুলের বাগানে। জেলিশ আর মাহুর কথা বলতে, মাহুরও জেলিশের কথা এগ্রি করে যায়। এদিকে দেখায় সাবাস তার ব্যক্তি সুয়াদকে জিজ্ঞেস করছে যে সুয়াতের লোকেরা নেবজেদকে অর্থাৎ ম্যামাতিনকে ফলো করছে। জানা হ্যাঁ একদম একভাবে ফলো করে যাচ্ছে। সাবাস তাদের ইনস্ট্রাকশন দিলেই তারা ম্যামাতিনকে ধরে ফেলবে, কিডন্যাপ করে তুলে আনবে। সাবাস জানায় স্ক্রাপ ডিলার ব্যক্তিটা তার খুব ইন্টারেস্টিং লাগে। আপাত দৃষ্টিতে দেখলে তার মতো স্ট্রং মানুষ কেউ নেই। সে শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স অফিসারের পেছনে ঘুরতে ধাওয়া করে বেড়াচ্ছে যে বহু বছর ধরে স্ক্রাপ ডিলারকে খুঁজছে এবং ধাওয়া করছে। জানা নিশ্চয়ই সে ইন্টেলিজেন্সের ব্যক্তি কিছু জানে স্ক্রাপ ডিলার বিষয়ে, তাই সে এতটা কেয়ার করছে। দিকে দেখায় যে জেলাল আর নেবজেদ গাড়ি চালিয়ে যেতেই থাকছে। বারবার বলতে থাকে তাদের কি কোনো ফার্স্ট স্টেপ নেওয়া উচিত, বলে না আরো খানিকক্ষণ অপেক্ষা করে দেখতে, কিন্তু কোনো রকমের স্টেপ সাবাসের লোকেরা না নিলে তখন জেলাল বলে নেবজেদ ঠিকই বলে একটা জায়গায় থামতে হবে। যে জেলালের প্ল্যান মতো তার কথা মতো চলে জায়গায় থামলেই সাবাসের লোকেরা তাদের গাড়ি থেকে নেমে এসে নেবজেদের গাড়িটাকে ঘিরে ধরে। সাবাসের লোকেরা নেবজেদের দিকে বন্দুক তাক করে কোনো রকমের চালাকি না করতে, বেশি চালাকি করলে বা কোনো মুভমেন্ট দেখালে তারা তাকে মেরে এখানেই পুঁতে রেখে দেবে। যে প্রথমে তাদের কথা মতো চলে, তারপর সাবাসের লোকগুলোকে ধরে লেফট রাইট ভালো মতো পেটাতে শুরু করে, মেরে মেরে তাদের ক্লান্ত করে দেয়। সাবাসের একজন ব্যক্তি ইলেকট্রিক শক দিয়ে নেবজেদকে কাবু করে নেয়। সমস্ত দৃশ্যগুলো গাড়িতে বসে বসে দেখতে থাকে জেলা। তারপর নেবজেদকে অর্থাৎ নকল ম্যামাতিনকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং মুখ বেঁধে বসিয়ে দেয়। সুয়াতের লোক কল করে সুয়াতকে জান তার কথা মতো দেওয়া টাস্ক তাদের কাজ হয়ে গেছে, তার সেই ব্যক্তিকে নিয়ে তাদের কাছে যাচ্ছে। সুয়াত এই কথাটা সাবাসকে জানিয়ে দেয় আর সাবাস বলে যে দেখা যাক সামনে কি হয়। সেও স্ক্রাপ ডিলারের ইন্টারেস্টের জায়গাটা জানতে চায়। এদিকে আবার দেখায়
হিলাল দেখা করতে এসেছে প্রসিকিউটর টোলগার সাথে। এসেই প্রথমে টোলগাকে জিজ্ঞেস করে তার ঘটনা যেটা ঘটেছে গাড়িতে বোম ফিট করা, সেই নিয়ে কি কিছু ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হয়েছে। জানায় না, সেই নিয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি, তবে কোনো প্রগ্রেস হলে সে নিশ্চয়ই জানাবে হিলাল। আবার জানতে চায় হিলালের কাছে যে মেহমেতিনচে ইস্যু নিয়ে তার কিছু বলার আছে কি, কোনোভাবে জানে যে টোলগার কাছ থেকে কারা ফাইলটা নিতে পারে। জানা এটা যেহেতু অপারেশনের সাথে তাদের জড়িত ছিল, কনফিডেন্সিয়াল, তাই সে জেনে থাকলেও সে বলতে পারবে না। টোলগা বলে বেশ ভালো কথা, কিন্তু এটা তো বলতে পারে এখনো এত রিল্যাক্স হয়ে কি করে বসে আছে। তাদের একজন ইন্টেলিজেন্সের অফিসার ফাইল তো তাদের হাতে চলে গেছে। তারপর জানায় সেই অপারেশন চলাকালীন তারা সব রকমের প্রিকশন নিয়ে নিজেদের তরফ থেকে, তাই সেই রিল্যাক্স হয়ে আছে। এতে তাদের নিজেদের কোনো কমতি বা খামতি তারা রাখেনি। ওরা তাকে জানিয়ে দেয় এগুলো এখনো পর্যন্ত কিছুই শেষ হয়নি, সামনে আরো দিন আসছে, সমস্তটাই ইনভেস্টিগেট করে বের করবে। কোনো মানুষকে এসে দোষী হোক বা নির্দোষ হোক কাউকে বঞ্চিত হতে দেবে না। জানায় সে খুবই খুশি হবে যদি প্রসিকিউটর টোলগা এই কাজটা করতে পারে। তো প্রসিকিউটর টোলগার অফিস থেকে বেরিয়ে হিলাল জেলালকে কল করে জানিয়ে দেয় যে টোলগার অনেকটা ধারণা হয়ে গেছে এবং সে বুঝতেও পেরেছে যে সাবাসি হয়তো ফাইলটা সরিয়েছে তাদের থেকে। হিলাল জানায় হিলালকে তারা তাদের অপারেশন শুরু করে দিয়েছে, তাকে চিন্তা না করে অপারেশন কমপ্লিট করে নিয়ে কথা বলছে। জানায় খুব ভালো কথা, কোনোভাবে যেন কেউ ধরা না পড়ে, এদিকে বিশেষ নজর রাখতে। প্রসিকিউটরকে অ্যান্টি স্কোয়াড ইনভেস্টিগেট করছিল তার গাড়ির বোমের বিষয়ে মেহমেতিনচের ফাইল জানিয়ে দেয় যে সাবাসের উপর যেহেতু টোলগার সাসপেক্ট করেছিল, তাদের সাসপেক্টেশন অনুযায়ী সাবাসের লোকেশন অর্থাৎ সাসপেক্ট করে সাবাসকে খুঁজে পেয়েছে, চিহ্নিত করতে পেরেছে। ফোন রেখে তার কর্মীকে জানিয়ে দেয় সমস্ত তার হাতের কাজ ছেড়ে দিতে, এই ফাইলটা বেশি ইম্পর্টেন্ট, বাকি টিম নিয়ে তৈরি হতে বড় কাজের জন্য যাচ্ছে। দিকে দেখায় মাহুর পৌঁছে গেছে জেলিসের স্কুলে, তার সাথে দেখা করতে কথা বল। জেলিস জানায় সে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে। জানায় সে তার জন্য বাইরে কেন অপেক্ষা করছে, আর দেখে নিলে তাকে তো তার মাকে তো কমপ্লেন করে দেয়। পুলিশ জানায় মাহুরের সাথে তার কথা বলা একান্তে খুবই দরকার। বলে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারা বাগানে ঢুকছে, একসাথে বসে কথা বল। এদিকে দেখায় সাবাস, সুয়াদ, নেভজেদকে তাদের লোকেরা সহ নিয়ে স্ক্র্যাপ ডিলারের জায়গায় পৌঁছে। এখানে একদিক দিয়ে জেলালও পৌঁছে যায় তার বন্ধু অস্ত্র শস্ত্র বাকি সব নিয়ে, সেগুলোর প্রস্তুতি নিয়ে বসতে থাকে, দূরবীন দিয়ে দেখতে থাকে। নেভজেদকে দেখে জিজ্ঞেস করে সে মারাশলির পিছনে এভাবে লুকিয়ে লুকিয়ে কাজগুলো কি করে করতে। নেভজেদ জানা এটাকে ট্যালেন্টই বলা যেতে পারে। নেভজেদ বলে সাবাসকে সে নিশ্চয়ই তাকে খুব মিস করেছে। সাবাস বলে সে তো সাবাসের শত্রু না, তাহলে মিস করার প্রশ্নই আসছে না। এদিকে দেখায় সাবাস এসে উপস্থিত হয়েছে স্ক্র্যাপ ডিলারের কাছে। ডিলার সাবাসকে দেখেই বলে সে আশা করছে সে খালি হাতে আসেনি। বলে একদমই না, সে খালি হাতে কোনোভাবেই আসেনি, মেহমেতিনচেকে সাথে এনেছে। তখনই স্ক্র্যাপ ডিলারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তার মুখ দেখে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে, মুখ দেখে তার ভালো লাগেনি এরকম মনে হতো। ডিলার বলে না, সে তার এত বড় সমস্যা এতদিনের শক্তিটাকে খুঁজে বার করেছে, যেমনটা প্রমিস করেছিল তার কাছ থেকে আর কোনো ইন্টারেস্ট চার্জ করবে না সারা জীবনে, তাই সেটাই হবে। সাবাস এত তাড়াতাড়ি কাজটা করে দেবে, তাই সে একটু অবাক হয়েছে, তাই একই মাত্র। সাবাসের সাথে স্ক্র্যাপ ডিলার মেহমেতিনচে অর্থাৎ নেভজেদের সামনে গিয়ে, নকল মেহমেতিনচের সামনে গিয়ে জিজ্ঞেস করে সাবাসকে তার মাথায় কেন কাপড় পরিয়ে রাখা হয়েছে। সাবাস বলে যে সে কোথায় এসেছে যাতে দেখতে না পায়, তার জন্য কাপড় পরিয়ে রাখা হয়েছে। ডিলার বলে সে যদি জানতে পারে বুঝতে পারে তাহলে তাকে গুলি করে মেরে দেওয়া হবে, এতটাই সোজা। বলে ভালো কথা, তাহলে সে মেরে দিক, তার খাটনি থাকে না। আর ডিলার বারবার নকল মেহমেতিনচে অর্থাৎ নেভজেদের মাথায় টোকা দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে থাকে স্ক্র্যাপ ডিলারের কথা শুনতে পাচ্ছে, আমি কি মেহমেতিনচে? কি স্ক্র্যাপ ডিলারের ভয়েসে শুনে বুঝতে পারছে যে কার সাথে সে কথা বলছে। যে প্রত্যেকটা জিনিসের উত্তর দেয় মাথা নাড়িয়ে নাড়িয়ে। স্ক্র্যাপ ডিলার তার লোককে দিয়ে নেভজেদের মাথার কাপড়টা সরিয়ে তার মুখ দেখে বলে যে কতদিন বাদে তাদের দেখা হলো। যে তো জানা এরকমটা তো হতেই থাকে। ডিলার তার ব্যক্তি কাদেরের কাছ থেকে একটা বন্দুক নিয়ে নকল মেহমেতিনচে অর্থাৎ নেভজেদের মাথায় ঠেকিয়ে বলে কখনো ভেবেছে সে যদি ট্রিগার টেনে দেয় তার মাথার মাঝখানে খুলি উড়িয়ে দেয় তাহলে কি হবে। ডিলার বন্দুক ধরে নেভজেদের মাথায় তাকে জিজ্ঞেস করলে যদি তাকে এখানে মেরে দেয় সে কি করবে। যে জানা তাহলে সে তাকে মেরে দিক, মারছে না কেন। বলে হ্যাঁ মেরে দিতেই তো পারে, চুপচাপ দাঁড়িয়ে আছে কেন। সেকে দেখতে যায় নেভজেদ অর্থাৎ মেহমেতিনচে মরছে। ডিলার বলে ওঠে মেহমেতিনচে কিছু কথা বলতে চাইছে আর সে সেটা শুনতে চায়, সে মাঝখান থেকে কেন কথা বলছে। সে তার আশেপাশের লোকেদের ধরে জানায় যে তার মাথায় কালো কাপড়টা না পরিয়ে তাকে এখান থেকে নিয়ে যেতে এখন সে মারতে চাইছে না। তিনচে যদি তার সাথে গেম খেলতে চায় তাহলে সেও গেম খেলবে। সাবাস সুয়াতের লোকেরা নেভজেদকে অর্থাৎ নকল মেহমেতিনচেকে সেখান থেকে নিয়ে গিয়ে ডিলার সাবাসের সামনে গিয়ে জানায় সে খুবই খুশি হয়েছে যে সে তার জন্য এত বড় একটা কাজ করে দিয়েছে। জানায় মুখের কথা কোনোভাবেই চিড়ে ভিজবে না, সে
জানে কি করতে চাইছে, স্ক্রাপ ডিলারের থেকে সে কি চায়। এই রিমোট কন্ট্রোল ট্রিকটা অনেক পুরনো। ডিলার বলে যে সে অনেক আগে থেকে তাকে চেনে। স্ক্রাপ ডিলার জানে যে সাবাস কি বলতে চাইছে আর কি করতে পারে। সাবাস স্ক্রাপ ডিলারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আবার দেখাতে থাকে যে জেলিসের স্কুলে মাহুর তার বাগানে জেলিসের সাথে বসে কথা বলতে তাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। এখন সে তাকে সবটা খুলে বলতেই পারে। জেলিস জানায় যে তার বাবাকে সে বিয়ে যেন না করে, কোনোভাবেই চায় না তার বাবা সে বা মাহুর আপা কষ্ট পাক। বলে সে জেলালের ব্যাপারে বলতে চাইছে। জেলিস নামটা শুনে বলে জেলাল না, হ্যাঁ এই নামটাই তো সে শুনেছে। জানতে চায় জেলিস এরকম কেন বলছে তার বাবাকে বিয়ে করতে না। এদিকে দেখা স্ক্রাপ ডিলার নিজের ঘরে এসেছে কিছু জিনিস খোঁজাখুঁজি করতে। পেছন থেকে আসল মেহমাতিনচে অর্থাৎ জেলাল এসে বন্দুক ধরে তার পেছনে ধরে দাঁড়িয়েছে। স্ক্রাপ ডিলারকে বলে সেই তো স্ক্রাপ ডিলার, সে এখানে চলে এসছে, সে তাকে দেখেনি। দিকে ঘুরে দাঁড়াক, সে তার মুখটা দেখতে চায়। ডিলার জেলালের গলা আওয়াজ শুনেই বলতে থাকে মেহমাত তাহলে সে চলে এসেছে, তার জন্য বহুদিন অপেক্ষা করেছে। হুট করে আশাও করেনি যে সে ঠিক সময় চলে আসবে। এখানে স্ক্রাপ ডিলার বুঝতে পেরে গেছে যে নেভজের যাকে সামনে পাওয়া হয়েছে সে মেহমাতিনচে না, তার পেছনে এসে বন্দুক নিয়ে দাঁড়িয়েছে সেই আসল মেহমাতিনচে। ডিলার জানায় বেশি কথা না বলে তার দিকে ঘুরে দাঁড়াতে, সে সেই বিখ্যাত স্ক্রাপ ডিলারকে দেখতে চায়। ডিলার যখনই জেলালের দিকে ঘুরে দাঁড়ায় স্ক্রাপ ডিলারের মুখ দেখে চমকে যায় এবং তার বন্দুক ধরা হাত মাটিতে নিচে নেমে যায়। তার মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে আসে, চমকে উঠে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।